তোকে বলবো যে আমি স্লাইডে যে কথাগুলো বলি সেই কথাগুলো একদম মুখস্থের মতো করে ফেলবা, স্লাইডের তথ্যগুলো মুখস্থ করে ফেলবা। স্লাইডে আমরা বিভিন্ন বই দেখে শুধুমাত্র আমি সেই তথ্যগুলো নিয়ে আসি যে তথ্যগুলো না জানলেই নয়। এখন তুমি নিজে পড়তে গেলে, তুমি যেহেতু আগে বিসিএস দাও না, তুমি হয়তো ধরতে পারতেছো না যে কোনটা পড়বো কোনটা পড়বো না, কারণ সাধারণ জ্ঞানে বিভিন্ন বই উল্টালে এত বেশি তথ্য, সো কোনটা পড়বো কোনটা পড়বো না, এটা নিয়ে কিছুটা কনফিউজ হয়ে যাওয়া যায়। স্লাইডে বলতে স্লাইডে প্রচুর তথ্য না, স্লাইডে আমি চেষ্টা করছি তোমার একদম জিস্ট, যেটা একটু সামারি, ওই সামারিটুকু এখানে নিয়ে আসার জন্য। তো তোমরা যেটা করবা, তুমি যে স্লাইডগুলো তোমাদের সাথে শেয়ার করা থাকে, তো তোমরা দিনের মধ্যে 2 থেকে 3 বার তুমি স্লাইডগুলো শুধু উল্টাতে থাকবা, শুধু দেখবা স্লাইডগুলো, জাস্ট স্ক্রল করবা দিনের মধ্যে 2 থেকে 3 বার। যদি দিনের মধ্যে 2 থেকে 3 বার তুমি স্লাইডগুলো স্ক্রল করো, যেটা হবে তোমার মাথার মধ্যে স্টোরিটা ঢুকে যাবে, গল্পটা তোমার মাথার মধ্যে ঢুকবে। এই গল্পটা মাথার মধ্যে ঢুকলে যে লাভটা তোমার হবে সেটা হচ্ছে, তুমি প্রিলিতে তো ইনশাল্লাহ তুমি ভালো করবাই, অনেক তথ্য থাকবে, প্লাস তুমি রিটেনেও এখান থেকে অনেক উপকৃত হবা। রিটেনেও তুমি কিন্তু এখানে 2-1 লাইন করে লিখতে পারবা। জিকে এই মুহূর্তে আমি বলবো নোট করার দরকার নাই, স্লাইড যেগুলো আছে এটাই নোট, তুমি স্লাইডগুলো উল্টাতে থাকো আর রেকর্ডটা একবার শুনে ফেলবা। তো আজ আমাদের প্ল্যান ছিল বাংলাদেশের ইতিহাস 4-এ দেশটা স্বাধীন করে ফেলার, কি দুঃখজনকভাবে আমরা আজকে দেশ স্বাধীন করতে সম্ভব হবে না, এবং খুব সম্ভবত দেশ স্বাধীন করতে আমাদের আরো 2টা লেকচার লাগবে। সেই 2টো লেকচার আমরা কখন শিডিউল করবো সেটা তোমাদেরকে জানাই দেওয়া হবে, বাট কালকে তোমার ক্লাস শিডিউল গুলো ঠিক থাকবে। আজকে খুব সম্ভবত আমরা তোমার দেশ ভাগ করে ওইখানে আমাদের ক্ষান্ত দিতে হবে, আজকে স্বাধীন করা মনে সম্ভব হবে না, কারণ দেশ স্বাধীন করতে আসলে 2 দিনের প্রয়োজন। যদি প্রপারলি আমরা দেশ স্বাধীন করতে যাই, ধরো 47-এর পর থেকে 71-এর মানে আগ পর্যন্ত একদিন লাগবে, আর 71 পড়তে তোমার পুরো একদিন লাগবে, 2 দিন লাগবে দেশ স্বাধীন পুরোপুরি করতে। তো সেই জন্য আমরা চাচ্ছি, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেই জন্য সেই টপিকটা আমরা গুরুত্ব দিয়ে পড়বো। তো আমি যদি গুরুত্বের সাথে যদি গুরুত্বটা বুঝাই, প্রাচীনকাল থেকে বঙ্গভঙ্গ পর্যন্ত যতটুকু গুরুত্ব, বঙ্গভঙ্গ থেকে মানে 1905 থেকে 71 পর্যন্ত এটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার মানে আমরা গত যে 3টা ক্লাস পড়ছি তার তুলনায় আজকের ক্লাসটা এবং দেশ স্বাধীন করবো যে 2টা ক্লাসে, সেগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি আজকের ক্লাসে তোমরা খুব মনোযোগ সহকারে থাকবা, ক্লাসের পড়া ক্লাসে শেষ, বাসা যেতার পড়া না লাগে। তো চলো, 47 সালে তোমার হচ্ছে যে দেশ ভাগ করার আগে 1905 সালে আমরা গতকালকে আলোচনা করেছিলাম, প্রশাসনিক কার্যক্রমকে সহজতর করার লক্ষ্যে পূর্ব এবং পশ্চিম বাংলা ভাগ করা হয়, যেটাকে বঙ্গভঙ্গ হিসাবে পরিচিত। তো কেন করলো ব্রিটিশরা? ওদের একটা রুলস ছিল, সেটা হচ্ছে ডিভাইড এন্ড রুল পলিসি, যে ভাগ করে দাও এবং শাসন করো। কারণ যদি তুমি ভাগ করে দিতে পারো সুন্দর করে, তখন যেটা করতে পারবা যে তাদের উপরে তোমার খবরদার খাটাতে পারবে, তারা তো একজোট হতে পারবে না কখনো। তো এখানে ওদের সিস্টেমটা ছিল হিন্দু মুসলিমদের মধ্যে, এখানের মধ্যে আর্টিফিশিয়াল দাঙ্গা লাগায় রাখা, এবং ভারতবর্ষে হিন্দু মুসলিমদের মধ্যে যে দাঙ্গা এখন সেটা বোঝা যাচ্ছে এগুলোর পিছনে ব্রিটিশদের কিন্তু প্রচ্ছন্ন হাত ছিল, এবং ওরা ইচ্ছাকৃত ভাবে এগুলো লাগানোর চেষ্টা তদবির করতো। যেহেতু এখানে দুটো সম্প্রদায়ের মানুষ, তো চেষ্টা করতো যে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগা রাখা যায়, তাহলে হচ্ছে ওরা আরামসে শাসন করতে পারবে। তো যেই ভদ্রলোক এটা করে, আমরা গত ক্লাসে পড়ছিলাম, তার নাম ছিল ভাইসরয় তোমার হচ্ছে যে জর্জ নাথানিয়েল কার্জন। সো লর্ড কার্জন পুরো নাম হচ্ছে জর্জ নাথানিয়েল কার্জন। দুটা ভাগ করে। তো এখানের মধ্যে আমরা গতকালকে আলোচনা করছিলাম যে ভাগ করার পরে প্রচুর রকমের অসন্তোষ দেখা দেয় হিন্দুদের মধ্যে। তো 1911 সালের 12ই ডিসেম্বর, এই তারিখগুলো ইম্পর্টেন্ট, লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ করতে বা বাতিল করতে বাধ্য হন। তো কি ভাগ করছিল? সেই যে ভাগগুলো করছিল, এই যে দেখা যাচ্ছে এখানে পূর্ববঙ্গ এবং আসাম মিলে হচ্ছে তোমার একটা রাজ্য হবে, আর পশ্চিমবঙ্গ সহ এটা হচ্ছে আরেকটা রাজ্য হবে। তো এই পূর্ব বাংলা আসাম প্রদেশে কি কি থাকবে এখানের মধ্যে? ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা ও মালদহ, দার্জিলিং বাদে। রাজধানী হবে ঢাকা। অপরদিকে তো এটা নিয়ে হবে আমাদের বাংলা প্রদেশ। আর অন্যদিকে সরি, আমাদের পূর্ব বাংলা আসাম প্রদেশ যেটা বললাম, আর আমাদের যেটাকে এখন পশ্চিমবঙ্গ বলা হয় সেটা হবে বাংলা প্রদেশ। এবং সেখানে কি থাকবে বাংলা প্রদেশে? পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যা। তার রাজধানী হবে মূলত কলকাতা। সো এই বঙ্গভঙ্গের পক্ষে ছিল মুসলিমরা, কারণ তারা চিন্তা করলো যে হ্যাঁ, তারা একটা আলাদা একটা প্রদেশ পাচ্ছে যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। আর হিন্দুরা ছিল বিপক্ষ, হিন্দুরা চিন্তা করলো যেহেতু জমিদার ছিল ম্যাক্সিমাম হিন্দু, ম্যাক্সিমাম না অলমোস্ট 99% ছিল হিন্দু জমিদার, তো তারা চিন্তা করলো যদি তোমার হচ্ছে যে প্রদেশ ভাগ হয়ে যায় তাহলে তাদের জমিদারিত্ব এখানের মধ্যে ক্ষুণ্ণ হবে। তো তারা এটা বিপক্ষে ছিল মোটামুটি। তো
এই বঙ্গভঙ্গকে সমর্থন জানানো। এখন তুমি বলতে পারো যে ভাই সব মুসলিম কি এটাকে সাপোর্ট করছে? না, সব মুসলিম সাপোর্ট করে নাই। কারণ অনেক মুসলিম বুঝতে পারতেছিল ভাগ যদি হয়ে যায় তখন ব্রিটিশটা আরো বেশি খবরদারি করতে পারবে, এবং প্রবলেম হয়ে যাবে যেটা, তখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা যেটার মধ্যে, সেখানে হিন্দুরা প্রবলেমে পড়বে, আর হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকার মধ্যে মুসলিমরা প্রবলেমে পড়বে। সো এটা ছিল তাদের কনসার্ন। তোমরা জেনে থাকবা যে অনেক, তোমার যে মাওলানা আবুল কালাম আজাদ, যিনি পরে ভারতের শিক্ষামন্ত্রী হন, উনি কিন্তু 47-এ দেশ ভাগ কিন্তু চান নাই। কেন? কারণ ওনাদের যুক্তি ছিল যদি আমরা যে ধর্মের ভিত্তিতে যদি দেশ ভাগ করি, তাহলে ভারতের পাড়ে যারা মুসলিম থাকবে ওরা তো প্রবলেমে পড়বে, ওখানে 20 কোটি মুসলিম এখন, তাই না? তো তখনও মুসলিম বেশি ছিল, ওরা প্রবলেমে পড়বে। আর মুসলিমদের পার্টে হিন্দুরা যারা, তারা প্রবলেমে পড়বে। এই প্রবলেম যাতে না হয়, তারা সবসময় দেশ ভাগের বিপক্ষে ছিল। অনেক মুসলিম নেতা দেশ ভাগের বিপক্ষে ছিল, মাওলানা আবুল কালাম আজাদ তার মধ্যে একজন, যিনি পরে ভারতের শিক্ষামন্ত্রী হন। তো এই বঙ্গভঙ্গকে সমর্থন জানানো পূর্ব বাংলার প্রথম মুসলিম নেতা, যার নাম হচ্ছে নবাব সলিমুল্লাহ। তো এখানে আমরা দেখব যে বঙ্গভঙ্গের পক্ষে সব মুসলিম ছিল না, কিন্তু কিছু মুসলিম নেতৃবৃন্দ কিন্তু এটার বিপক্ষে ছিল, যার মধ্যে একজন হচ্ছে খাজা আতিকুল্লাহ। উনি আবার সলিমুল্লাহ সৎ ভাই। তার সলিমুল্লাহ ছিল বঙ্গভঙ্গের পক্ষে, তার সৎ ভাই ছিল আবার বিপক্ষে মৌলভী আব্দুল রসুল এবং ইসমাইল হোসেন সিরাজি, যিনি অনেক বিখ্যাত লোক, অনেক রাইটার, বড় রাইটার উনি। সো ওনার ছিল বিপক্ষে। ওনাদের লজিকটা ছিল যে এরকম যদি করা হয় তাহলে হচ্ছে যে বাংলা প্রদেশে তো সেখানে মুসলিমরা তোমার সংখ্যালঘু, তাহলে তার আগে ঝামেলায় পড়বে, এও যদি এখানের মধ্যে ভাগ করা হয়। তো বঙ্গভঙ্গ বিরোধী, যেহেতু হিন্দুরা এখানের মধ্যে মেজরিটি এটা বিপক্ষে ছিল, তাদের মধ্যে তাদের নেতা ছিল যারা অরবিন্দ ঘোষ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিন চন্দ্র পাল। তারপর তোমার হচ্ছে যে আচ্ছা এখানে ডাবল হয়ে গেছে ওদের নামগুলো, তিনজন হচ্ছে যে তোমার, আমরা এখানে আরো নেতা ছিল, কিন্তু আমরা শুধুমাত্র যারা গুরুত্বপূর্ণ এখানে তাদেরকে এখানে নিয়ে আসছি। তো এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি উনি একটা কথা বলছিল, উনি বলছিল যে বঙ্গভঙ্গ হচ্ছে জাতীয় দুর্যোগ, অতএব আমাদেরকে এটার বিপক্ষে দাঁড়াইতে হবে। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে বঙ্গভঙ্গকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেন কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ভাইবা তো তোমার প্রশ্ন জিজ্ঞেস করতে পারে বঙ্গভঙ্গের বিপক্ষে এটাকে জাতীয় দুর্যোগ কে বলছিল। তো এই বঙ্গভঙ্গ বিরোধী জাতীয়তাবাদী যে চেতনার উন্মেষ ঘটায় সর্বভারতীয় কংগ্রেস, কংগ্রেস এটার বিপক্ষে যায়। তো এটা ফলাফল কি হইলো? ফলাফল হিন্দু মুসলিম দাঙ্গা। হিন্দু মুসলিমদের মধ্যে প্রচন্ড একটা ভুল বোঝাবুঝি ক্রিয়েট হয়, যে আস্তে আস্তে স্পষ্ট হতে থাকে হিন্দু মুসলিম এখানের মধ্যে আসলে একসাথে তারা থাকাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে তাদের জন্য। আস্তে আস্তে এখানের মধ্যে যে দাঙ্গা শুরু হচ্ছে, স্বদেশী আন্দোলন এবং মুসলিম লীগ প্রতিষ্ঠা পায়। আমরা দেখি একটা একটা করে পড়ি। তো স্বদেশী আন্দোলন জিনিসটা কি? স্বদেশী আন্দোলন মানে হচ্ছে যে ভারতবর্ষে তৈরি পণ্য পরিধান করতে হবে, ভারতবর্ষে তৈরি জামা কাপড় পরিধান করতে হবে, তোমার হচ্ছে যে ব্রিটিশদের তৈরি কোনো কাপড় পরিধান করা যাবে না, ওদের কোনো জিনিসপাতি ব্যবহার করা যাবে না। দেখতে পাচ্ছ এখানে মহাত্মা গান্ধী এবং ডানে লোককে চেনা যায়, ডানে কে বসে আছে ওনাকে চেনা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, রাইট। সো উনি ছিল তোমার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের একজন সাপোর্টার। তো কি হইলো স্বদেশী আন্দোলনের, এটা ভারতের ব্রিটিশ বিরোধী একটা আন্দোলন, এবং এটা অপর নাম হচ্ছে বয়কট আন্দোলন, যে আমরা ব্রিটিশদের কোন পণ্য আমরা ব্যবহার করব না। সো এই স্বদেশী আন্দোলনের মূল কর্মসূচি ছিল দুইটা, একটা হলো দেশীয় পণ্য ব্যবহার করব এবং বিদেশি কোনো পণ্য ব্যবহার করব না। স্লোগান ছিল বন্দে মাতরম, এর স্বদেশী আন্দোলনের স্লোগান। তো এই স্বদেশী আন্দোলন আমরা দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা কি ছিল। তো বাংলার ঐক্যের জন্য উনি বাংলার প্রকৃতি নিয়ে লিখেন আমার সোনার বাংলা গানটি, প্রকাশিত হয় 1905 সালের 7ই অক্টোবর বঙ্গদর্শন পত্রিকায়। তো আমরা তোমার সোনার বাংলা নিয়ে সংবিধান পাঠের মধ্যে আরো বিস্তারিত পড়বো। এখানের মধ্যে এতটুকু যে এটার কয়লান বাজানো হয়, এটা কয়লান আমার জাতীয় সঙ্গীত, হ্যাঁ আমরা সেটা সংবিধান পাঠে গিয়ে আরো পড়বো বিস্তারিত। তো ওনার নাম হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়, উনি কিন্তু ডিএল রায় নামে আরো বেশি পরিচিত। তো স্বদেশী আন্দোলন নিয়ে ওনার সেই বিখ্যাত রচনা ধনধান্যে পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, এই গানটা কিন্তু তোমার স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। তো এই স্বদেশী আন্দোলনের সমর্থনে কিছু সমিতি গঠিত হয়েছে, যাদের পরবর্তীতে যাদের কাজ ছিল মূলত সহিংস বিভিন্ন আন্দোলন। তো ঢাকায় ছিল অনুশীলন সমিতি, যার প্রধান ছিল পুলেন বিহারী দাস, ফরিদপুরে ছিল ব্রতী, তারপরে তোমার বরিশালে ছিল স্বদেশী বান্ধব, ময়মনসিংহে ছিল সাধনা, এবং কলকাতায় ছিল যুগান্তর। এই স্লাইডটা কিন্তু গুরুত্বপূর্ণ, যে ব্রতী আন্দোলন এটা হচ্ছে যে ব্রতী সমিতি এটা কোথায়, কোথাকার, বা স্বদেশী বান্ধব সমিতি এটা কোথাকার, তারপর সাধনা এটা কোথাকার।
এটা মোটামুটি ধরো খুব পুরাতন হয়ে গেছে এই কোশ্চেনটা। ঢাকা অনুশীলন সমিতি ঢাকার, হ্যাঁ, তারপরে কলকাতার যুগান্তর ক্লাব বা যুগান্তর সমিতি, এটা মোটামুটি অনেক পুরাতন হয়ে গেছে। তো এরা পরবর্তীতে বিভিন্ন রকমের সহিংস আন্দোলনে জড়িয়ে যায়। তো স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে ব্রতি একটা সমিতির নাম বিভিন্ন গ্রুপ। এখন যেরকম তুমি বিভিন্ন রকমের আমরা গ্রুপ দেখি না, ধরো তোমার হচ্ছে যে বাংলাদেশে ধরো গভর্নমেন্ট যেটা নিয়ে খুব ওরি, বিভিন্ন রকমের হিজবুত তাহরির আরো অনেকগুলো কি ইয়ে হয় না, বিভিন্ন ছোট ছোট তোমার হচ্ছে যে তোমার রাজনৈতিক ধর্মীয় কিছু গ্রুপ আছে না, যারা বিভিন্ন সরকার বিরোধী আন্দোলন করে, এরকম বিভিন্ন গ্রুপ যারা সরকার বিরোধী আর কি। তো স্বদেশী আন্দোলন নিয়ে তোমার হচ্ছে যে আরেকজন কবি, যার বাড়ি ছিল মূলত বরিশাল, নাম হচ্ছে মুকুন্দ দাস, উনি গান লিখেছিলেন খুব বিখ্যাত গান, করোনা রেশমি চুরি বঙ্গনারী কবু হাতে আর করোনা। তো এটা ছিল স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা। উনি আরো ওনাকে বলা হচ্ছে চারণ কবি। তো চারণ কবি মানে হচ্ছে যারা কিন্তু বিভিন্ন লোকগান লিখে ফেলে তারা, হ্যাঁ, এবং তোমার মুহূর্তে তারা হচ্ছে যেরকম শ্লোকের মাধ্যমে কবিতা লিখে ফেলে। তো আমরা দেখি স্বদেশী আন্দোলনের পক্ষে কিছু পত্রিকা, যে পত্রিকার মধ্য দিয়ে এটার পক্ষে বিভিন্ন প্রচারণা চালানো হইলো। তো প্রচারণা হচ্ছে যে পত্রিকাগুলো, যুগান্তর এটা খুবই বিখ্যাত পত্রিকা, তারপরে বেঙ্গলি, সঞ্জীবনী, হিতবাদী, সন্ধ্যা এবং অমৃতবাজার, এটা হচ্ছে স্বদেশী আন্দোলনের পক্ষে পত্রিকা। তো পরীক্ষা প্রশ্ন আসতে পারে, যদি খুব কঠিন প্রশ্ন হয় তাহলে এরকম আসবে, নিচের কোনটি স্বদেশী আন্দোলনের পক্ষের পত্রিকা নয়, এটা হচ্ছে কঠিন যদি হয় আর কি। তো হোপফুলি কালকের পরীক্ষায় এই প্রশ্নটা থাকবে। আর আমি একটা প্রশ্ন ফাস্ট করে দিলাম। আর সহজ হলে আসবে যে তোমার নিচের কোনটি স্বদেশী আন্দোলনের পক্ষের পত্রিকা, এটা সহজ। কিন্তু আমাদের পরীক্ষা আসবে কোনটি নয়, যাতে করে তোমার এখানে বাকি তিনটাও তোমার যাতে পড়া হয়ে যায়। আমরা দিব কোনটা নয়, বিশেষ পরীক্ষা অবশ্যই সেটা আসবে না। তো কোনটা নয় দিলে একটু কঠিন হয়ে যায়, তাই না? কারণ এতগুলো কেমন মনে রাখবো, আমাদের এখানে আসবে কোনটা নয়। ওকে। তো স্বদেশী আন্দোলনে অসাম্প্রদায়িক ভূমিকা রাখে মূলত তোমার, এটা একটা তোমার প্রায় সাম্প্রদায়িক একটা আন্দোলনের রূপ নেয় শেষ পর্যন্ত। ধরো মুসলিমরা হচ্ছে এটার মানে বঙ্গভঙ্গের পক্ষে, যে না এটা ভাগ থাকবে। আর হিন্দুরা হচ্ছে তারা বলে যে না আমরা বঙ্গভঙ্গের বিরুদ্ধে। বিরুদ্ধে স্বদেশী আন্দোলনটা তোমার হচ্ছে যে ইয়া হয়। তো তোমার এখানে যে অসাম্প্রদায়িক ভূমিকা রাখে মূলত একে ফজলুল হক এবং নিবারণ চন্দ্র দাসের সম্পাদনায় বালক পত্রিকা। তো এই পত্রিকাটা 1901 সাল থেকে 1901 সালে তোমার বরিশাল থেকে প্রকাশিত হতো। তো আসো, তো এই আন্দোলন ব্যর্থ কেন হয়? হ্যাঁ, ব্যর্থ কেন হয়? এখন ধরো তোমার বাংলাদেশে একটি ওই আন্দোলন শুরু করলো ধরো, হ্যাঁ, সালে কিন্তু ধরো সে একটা স্বদেশী আন্দোলন ডাক দিল। সে বললো যে তোমার আগামী ঈদে, এই ঈদে আমরা কোনো ভারতীয় পাকিস্তানি পোশাক পরবো না। ঈদের সময় তো ভারতীয় পাকিস্তানি পোশাক ছাড়া ঈদ হয় না, কি বলো? কি কি কিনা ড্রেস আছে পাকিস্তানি ড্রেস? পাখি ড্রেস না, না পাখি ড্রেস না, তোমার হচ্ছে যে কি ড্রেস আছে না পাকিস্তানি বিভিন্ন রকমের তোমার হচ্ছে যে ড্রেস দেখা যায়। হ্যাঁ, তারপরে ঈদের সময় যেগুলো সব বেশি সেল হয়, কারণ পাখি ড্রেস ইন্ডিয়ান, হ্যাঁ হ্যাঁ, তোমার এই যে ইন্ডিয়ান পাকিস্তানি দুইটাই প্রচুর ঈদের সময় প্রচুর বিক্রি হয়, এবং এটা কিন্তু তোমার হিউজ মার্কেট কিন্তু পাকিস্তানি ড্রেস এবং তোমার পাকিস্তানি লন বলে, হ্যাঁ লন আনারকলি এগুলো বলে। তো এগুলো ছাড়া তো আমাদের আবার ঈদ তোমার পূর্ণ হয় না সব সময়, এগুলো পড়া লাগে। এই যে পিছনে কিছু কারণ আছে অবশ্যই। কারণ বাংলাদেশে আমরা যদি চিন্তা করি, আড়ং ছাড়া খুব ফ্যাশনেবল কোনো তোমার ওই কোনো ফ্যাশন হাউস ডেভেলপ হয় নাই। আমাদের ফ্যাশন হাউস যেগুলো হয়েছে ওগুলো পুরো ধান্দাবাজ, ওদের কাপড়ের কোনো কোয়ালিটি নেই। তুমি হচ্ছে যে 1000 টাকা টি শার্ট কিনবা, 2 হাতে শেষ, বাট নাম হচ্ছে ওরা ব্র্যান্ড দিচ্ছে। যেহেতু আমাদের ফ্যাশন হাউস ওভাবে ডেভেলপ হয় নাই, এখন আমাদের মেয়েরা তো বসে থাকবে না নিশ্চয়ই, তাই না? ওরা তো তোমার পাকিস্তানি বা ইন্ডিয়ানি পড়বে, আরো অনেক এক্সপেন্সিভ, রাইট? আমাদের দেশীয় ওভাবে ফ্যাশন হাউস ডেভেলপ হয় নাই। তোমার মানে পার্টি ড্রেস যেটাকে আমরা বলি ওরকম উৎসব মুখর আড়ং ছাড়া তেমন একটা নাই। দ্যাটস ওয়াই আমাদের ভারত বা পাকিস্তানের ড্রেস পড়তে হয়। তো এখন যেরকম স্বাধীন আন্দোলন করলে তোমার লোকজন কইবে যে দূর এইসব বাদ দাও, আমরা পাকিস্তানি ড্রেসটা একটু পরি, এইবার ঈদে একটু পরে ফেলি। তো তখন এরকম অবাঙালি মারোয়ারি লোকজন ছিল, হ্যাঁ। তো এই অবাঙালি মারোয়ারি ব্যবসায়ীরা, তো তারা তো এত এইসব স্বদেশী আন্দোলন ধার ধারে না, তারা দূর মিয়া তোমাদের স্বদেশী আন্দোলন। আর গ্রাম বাংলা যে ব্যবসায়ীরা, ওরাই ধার ধারে না, ওই মিয়া এইগুলা আমরা এইসব হাতে বোনা তাঁতের শাড়ি পরবো না, আমরা হচ্ছে যে ওরা এই আন্দোলনে সাপোর্ট জানে না। তারপরে তোমার আন্দোলনটা খুব একটা সফল হয় না। কিন্তু হ্যাঁ, এই আন্দোলনটা কিন্তু তোমার ভীষণ রকমের একটা ভয় সৃষ্টি করেছে ব্রিটিশদের মধ্যে। কি ভয়? অর্থনৈতিক ভয়, যে ওদের পণ্য যদি এখানে না চলে তাহলে তো অর্থনৈতিকভাবে একটু ক্ষতিগ্রস্ত হবে, ওদের তো বিশাল বাজার এখানের মধ্যে। তো এখন কোশ্চেন হচ্ছে, আমার সোনা বাংলা প্রকাশিত হয় কোন পত্রিকায়? সবাই কমেন্টে লিখে বলো। মারওয়ারি অর্থ হচ্ছে তোমার এরা কোথাকার লোক জানি, এরা হচ্ছে যে
মানে বাংলার বাইরে এদেরকে, আচ্ছা আমি ভুলে গেছি এক্স্যাক্টলি এখন, ভারতের একটা প্রদেশের লোক। বঙ্গদর্শন পত্রিকা, রাইট। তো স্বদেশী আন্দোলনের পক্ষে মারাঠা না, মারাঠা তো বর্গি বলা এগুলোকে, স্বদেশী আন্দোলনের পক্ষে একটা করে পত্রিকার নাম লিখে সবাই। যুগান্তর, সন্ধ্যা, সবাই দেখি যুগান্তর, অমৃত বাজার, হ্যাঁ অমৃত, যুগান্তর চলে আসছে, যুগান্তর লিখে ফেলছে, অমৃত বাজার, সন্ধ্যা হয়ে গেছে, সঞ্জীবনী, আচ্ছা, তারপরে হিতবাদী, ওকে হিতবাদী, ঠিক আছে, অনেকগুলোই আমাদের চলে আসছে স্বদেশী আন্দোলনের পক্ষের পত্রিকা। ওকে, এখন আসো, তো দেখা গেল যে তোমার পণ্য আমি কিনবো না, এই আন্দোলন খুব একটা সুবিধা করতে পারলো না মারওয়ারি ব্যবসায়ী এবং বাঙালি যারা গ্রামের ব্যবসায়ী তাদের কারণে। তো চিন্তা করলো লোকজনদের এইসব তোমার শুধু বয়কট দিয়ে কাজ হবে না, সশস্ত্র বিপ্লব করতে হবে, অস্ত্র ছাড়া কোনো এখানে কাজ হবে না। এটা বুঝতে পারলো লোকজন। এটা বুঝতে পারার কারণে কি হইলো, 1911 থেকে 1930 পর্যন্ত এই সময়কালটা তোমার সশস্ত্র আন্দোলনের সময়, যদি এটা প্রস্তুতি কিন্তু 1911 আগে শুরু হয়। তো করার জন্য ক্ষুদিরাম বসু সে বোমা হামলা করে। ব্রিটিশ সরকারি কর্মকর্তাদের উপর হামলা ছিল আন্দোলনের অন্যতম লক্ষ্য। ক্ষুদিরাম বসু, যাকে বলা হয় ব্রিটিশ বিরোধী সর্বকনিষ্ঠ বিপ্লবী, তো তার সাথে যে ছিল, ওরা দুজনে ছিল যুগান্তর সমিতির সদস্য, যেটা আবার কলকাতায়। ওর বন্ধু ছিল প্রফুল্ল চাকি। ওরা 30 এপ্রিল 1908 সালে ওরা হচ্ছে যে কিংসফোর্ডে গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। তো দুর্ভাগ্যবশত এই বিস্ফোরণে কিন্তু কিংসফোর্ড, ওখানে গাড়িতে কিংসফোর্ড ছিল না, ওখানে ছিল অন্য দুজন সিভিলিয়ান ব্রিটিশ মহিলা ছিল। তো যাই হোক, ওরা হচ্ছে যে অন্য দুই ব্রিটিশ মহিলা, তারা মা মেয়ে, তারা মারা যায়। তো তাদেরকে তোমার ও সশস্ত্র আন্দোলনটা কি নিয়েছিল, এই যে তোমার ওরা যে বঙ্গভঙ্গ করে ফেললো, এখন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন, তারপরে স্বাধীন করে দিতে হবে আমাদেরকে, এটা নিয়ে ওদের আমরা মানি না। তো প্রফুল্ল চাকি সে আত্মহত্যা করলেও ক্ষুদিরাম আবার গ্রেপ্তার হন। তো ওদের আন্দোলন একটা ইয়ে ছিল যে গ্রেপ্তার হওয়ার আগেই তোমার আত্মহত্যা করে ফেলতে হবে। ওদের অনেকের পকেটে ছিল পটাশিয়াম সায়ানাইড থাকতো, মানে তোমার গ্রেফতার করার আগেই তোমার পটাশিয়াম সায়ানাইড মুখে পড়ে তখন আত্মহত্যা করে ফেলতো। তো যাই হোক, 1908 সালের 11 আগস্ট ফাঁসি হয় তোমার ক্ষুদিরাম বসুর, তখন তার বয়স ছিল 18 বছর 7 মাস। তো 1908 সালের তোমার হচ্ছে যে 11 আগস্ট ফাঁসি হয় কোথায়, মুজাফফরপুর তোমার কারাগারে। ক্ষুদিরাম বসুকে নিয়ে তোমার যে মুভি মেই ক্ষুদিরাম বসু, এটা হচ্ছে ক্ষুদিরামের তার জীবন কাহিনী নিয়ে, যাকে বলা হয় ইন্ডিয়ার ইয়াংগেস্ট ফ্রিডম ফাইটার, সর্বকনিষ্ঠ ফ্রিডম ফাইটার। তবে আজকে আমরা একজন নারী ফ্রিডম ফাইটার পড়বো, যেও সর্বকনিষ্ঠ, আমরা সামনে তাকে পড়বো, যে ক্ষুদিরাম বসুর চেয়েও কিন্তু যে তোমার ছোট। ক্ষুদিরাম বসু তো 18 বছর বয়স, আমরা আরো ছোট, না প্রীতিলতা না, আমরা আরো একজন পড়বো সামনে। তো ক্ষুদিরাম বসুকে যখন তোমার ফাঁসির দড়িতে ঝুলানোর জন্য নেওয়া হয়, সে কিন্তু একদম ভীত ছিল না। হ্যাঁ, মানে সে কিন্তু কোনো কান্নাকাটি বা কোন রকমের তাকে টলানো যায় নাই। সেটা প্রশ্ন প্রশ্ন করছিল ওখানে যখন তাকে নেওয়া হয়, যে বলছে আপনার এখানে কোনো শেষ ইচ্ছা কি এখন, বুঝে কোনো শেষ ইচ্ছা নাই। ওখানে নেওয়ার পরে সেটা কোশ্চেন করছে, ওখানে নেওয়ার পরে সে বলছে যে আমার একটা মনে একটা প্রশ্ন আসছে, যে ফাঁসির দড়িতে মোম দেওয়া হয় কেন। প্রীতলা তোর বড় ছিল, রাইট। তুমি দেখো যে একটা মানুষ যাকে ফাঁসি দেওয়া হবে, এই অবস্থায় তার মধ্যে কেমন কৌতূহল, যে ফাঁসির দড়িতে মোম দেওয়া হচ্ছে কেন, এটা নিয়ে ওর মধ্যে একটা তোমার কৌতূহল কাজ করতেছিল। মানে একটা মানুষ তোমার হচ্ছে যে মানে জানার জন্য কতটা আগ্রহ প্রবল হইলে সে মৃত্যুর কাছাকাছি গিয়েও সে একটা মানে অনুসন্ধিৎসু হইতে পারে, যে মনে একটা প্রশ্ন জাগতে পারে, মানে কেমন তরে তোমার জ্ঞান বিভাষা থাকলে এরকম ঘটনা ঘটতে পারে। তো আসো আমরা আরেকজন বিপ্লবীকে পড়ি, তার নাম হচ্ছে রাসবিহারী বসু। উনি একজন বিপ্লবী নেতা। তো উনি আবার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আরেকটা বিপ্লবী সংগঠন, উনি হচ্ছে তার সংগঠক ছিলেন। তো তারা আবার তোমার যে লর্ড হার্ডিঞ্জ, যে তোমার ভাইসরয় ছিল, তার উপর আবার তোমার ব্যর্থ বোমা হামলায় নেতৃত্ব দানের কারণে উনি আবার তোমার হচ্ছে যে ওনাকে গ্রেপ্তার চেষ্টা করা হয়।
তবে উনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে উনি হচ্ছে যে জাপানে পালিয়ে যান, তবে উনি ওখানে ছিলেন। ওখানে থেকেই উনি তোমার ভারতীয় জাতীয়তাবাদীদের সমর্থনের জন্য উনি জাপানি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, এবং সেটা ফল খুবই ভালো হয়। জাপান কিন্তু তোমার ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় সমর্থন কিন্তু যোগায়। উনি কিন্তু শেষ পর্যন্ত জাপানে ছিল, ওখানে ওনার মৃত্যু হয়। ফাঁসির দড়িতে কেন মোম দেয় কেয়া? যাতে দড়িটা স্লিপারি হয়, স্লিপারি হইলে তাহলে তোমার তাড়াতাড়ি হচ্ছে এখানের মধ্যে নটটা লেগে যাবে, সেই জন্য হচ্ছে যে ফাঁসির দড়িতে তোমার মোম দেওয়া হয়। দুই ধরনের ফাঁসি আছে, একটা হচ্ছে তোমার লো হ্যাঙ্গিং, মানে আমাদের দেশে যে ফাঁসি দেওয়া হয় লো হ্যাঙ্গিং, মানে আমাদের দেশে যেটা হয় তোমার হচ্ছে যে যেটা ফাঁসি হয় এটা হচ্ছে ধরো তোমার হচ্ছে যে এ হচ্ছে তোমার দড়ি, তো এখানে লেংথটা খুবই কম থাকে এখানের মধ্যে, সব ব্যক্তিকে এখানে ঝুলে দেওয়া হয়, হ্যাঁ, সেগুলো শ্বাসরোধ হয়ে মারা যায়, এটা হলো তোমার হচ্ছে লো হ্যাঙ্গিং, তোমার শ্বাস বন্ধ হয়ে মারা যায়। আর যেটা হচ্ছে তোমার মিডল ইস্টের কিছু দিকে ওটা হাই হ্যাঙ্গিং, হাই হ্যাঙ্গিং মানে হচ্ছে তোমার উপর থেকে ফেলে দেয়, মানে তোমার গলা দড়ি দিয়ে উপর থেকে ফেলে দেয়, 2 তলা থেকে ফেলে দেয়, ফেলে দিলে তখন তারা মূলত মারা যায় স্পাইনাল কর্ড ছিঁড়ে গিয়ে, তোমার শ্বাসরোধ হয়ে না, ওটা হচ্ছে কিছুটা তোমার আরামদায়ক, মানে সে টের পায় না, স্পাইনাল কর্ড ছিঁড়ে গেলে তো সে কোনো অনুভূতি পাবে না। সাদ্দাম হোসেন কিছু ফাঁসি দেওয়া ছিল 2005-6 সম্ভবত। তবে আমার অভিজ্ঞতা না এরকম ফাঁসি দেওয়ার, আমি শুনছি আর কি লোকজনের কাছ থেকে, বিজ্ঞানীরা বলছে তোমার আরাম, একটু আরাম আছে ওখানের মধ্যে, আমার অভিজ্ঞতা নাই, কারণ অভিজ্ঞতা থাকলে তো সে ক্লাস নিতে পারতাম না। আমাদের সিস্টেমটা টুয়েলভ লো হ্যাঙ্গিং, যেটা এটা হচ্ছে শ্বাসরোধ হয়ে মারা যায় মানুষজন। আর মিডল ইস্টে যেটা, ওটা মিডল ইস্ট অনেকগুলো দেশে তোমার হাই হ্যাঙ্গিং হয়, উপর থেকে ফালাই দেয় দড়ি দিয়া তোমার ইয়া করে। আরেকজন বিপ্লবীর নাম পড়ি আমরা, এটা হচ্ছে তোমার বাঘা যতীন। ওর নাম বাঘা কেন হইলো? কারণ ওনার প্রকৃত নাম হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তো ফাঁসি নিয়ে আমার মানে আমার সবচেয়ে খারাপ লাগছে যে মুভিটা দেখে, তোমার মিরাকল ইন দ্য সেল নাম্বার 7, তাই না? অনেকে এই মুভিটা দেখছো। তো এটা তো তোমার হচ্ছে যে আমরা যে ভার্সনটা দেখি, এই ভার্সনে যদিও খুব মিরাকলাস ঘটনা ঘটে যায়, কিন্তু তোমার এটা অরিজিনাল যে ভার্সনটা, কোরিয়ান ভার্সন না, সেখানে কিন্তু অবশ্য সেটা রিয়েলি সে মারা যায়। তো সেটা আমরা যে ভার্সনটা দেখি সেখানে অবশ্য মানে কিছুটা আমরা সান্ত্বনা পাই দেখে, না? অরিজিনাল ভার্সনটা আরো বেশি স্যাড। তো তার প্রকৃত নাম ছিল যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। উনি হচ্ছে যে জিনাদহ জেলার অধিবাসী ছিলেন। তিনি যে কোনো অস্ত্রের সাহায্য ছাড়াই খালি হাতে বাঘ হত্যা করতে পারতেন, এই জন্য নাম হচ্ছে বাঘা যতীন। তো এই বাঘা যতীন পরীক্ষাটা আসবে না আবার যে ওনার নাম বাঘা যতীন কেন বলা হয়, হ্যাঁ, তারপর জেনে রাখা ভালো। হ্যাঁ, তো প্রথম বিশ্বযুদ্ধের সময় উনি জার্মানি থেকে অস্ত্র এনে গঠন করেন জার্মান প্লট। আফরোজ কিভাবে সম্ভব? আফরোজ আরো একজন কিন্তু বাঘ শিকারী আছে, ওনার নাম আমরা কিন্তু ওই যে তোমার বাংলাদেশের যে বনজ সম্পদ সেখানের মধ্যে পড়বো, যে খালি হাতে বাঘ শিকার করার জন্য যে বিখ্যাত এক ভদ্রলোক আছে সুন্দরবনের, হ্যাঁ, যে তোমার বিখ্যাত, পড়বো তার নাম। তো উনি প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি থেকে অস্ত্র এনে গঠন করেন জার্মান প্লট। এখানে মজার ব্যাপার হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময় তোমার জার্মানির, আচ্ছা ব্রিটিশরা কোন পক্ষে ছিল, জার্মানির পক্ষে নাকি বিপক্ষে? পশ্চাৎ দিকাজি, হ্যাঁ মোহাম্মদ বলছে পশ্চাৎ দিকাজি। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ছিল জার্মানির বিপক্ষে, তো ভারত তো ব্রিটেনের আন্ডারে, ভারত কিন্তু জার্মানির বিপক্ষে। তো বাঘা যতীন উনি যে অস্ত্র এনে উনি কিন্তু ভারতের বিপক্ষে তোমার হচ্ছে যে এখানের মধ্যে লড়াই শুরু করছে। তো ওনাকে সাপোর্ট করছে কিন্তু যে ইন্ডিয়ান যে ন্যাশনাল আর্মি, সেটা তাকে অনেক সাপোর্ট করে। তো আসো আমরা বাংলার আরো সশস্ত্র বিপ্লবী আন্দোলন, এটা যখন তুঙ্গ উঠে গেল, তখন ব্রিটিশ পুলিশ হত্যার জন্য লাল বাংলা প্রচারপত্র বিলি করা হয়, আরো যাতে এটাকে তোমার প্রোপাগেট করানো হয়, এবং এটাকে থামানোর জন্য 24 সালে ইংরেজ সরকার বেঙ্গল অর্ডিন্যান্স জারি করে, বিপ্লবীদের গ্রেফতার করে, যে এই ধরনের কর্মকাণ্ড যদি জড়িত থাকে তাহলে তাকে গ্রেফতার করার জন্য একটা নতুন একটা অধ্যাদেশ জারি করা হয়। সূর্যকুমার সেন, যিনি মূলত মাস্টারদা সূর্য সেন নামে পরিচিত, উনি একটা বাহিনী গঠন করে, যার নাম হচ্ছে চট্টগ্রাম বিপ্লবী বাহিনী, যেটাকে পরে চিটাগাং রিপাবলিকান আর্মি নামকরণ করা হয়। তো 1930 সালে 18 এপ্রিল চট্টগ্রামে 2টা সরকারি অস্ত্রাগার লুণ্ঠন করেন। ওনাকে গ্রেপ্তারের জন্য ব্রিটিশ সরকার 1000 টাকার পুরস্কার ঘোষণা করে। 34 সালের 12 জানুয়ারি তাকে ফাঁসি দিয়ে মৃতদেহ বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হয়। কেন? কারণ ওরা চিন্তা করলো যদি মাস্টারদার বডি যদি তোমার হচ্ছে যে লোকজন পায়, তার নামে যদি কোনো কবর হয়,
তখন ওটাকে ঘিরে আবার মানুষজন, হ্যাঁ, ডেড বডি আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে, তখন ওটাকে ঘিরে মানুষ আরো বেশি তোমার হচ্ছে যে তোমার উদ্বুদ্ধ হয়ে যাবে ওনাকে দেখে দেখে, তখন ওনার ডেড বডিটা বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হয়। উনি ছিল প্রচন্ড রকমের ইনফ্লুয়েন্সিয়াল। এই প্রীতিলতা ওয়াদ্দেদার, যিনি মূলত মাস্টারদারি স্টুডেন্ট, তো এখানে বামের জন মূলত রিয়াল প্রীতিলতা, ডানের জন অবশ্যই রিয়াল প্রীতিলতা না, ডানের জন হচ্ছে আলামিনের ফেভারিট ক্যারেক্টার, তাই না? আলামিন তোমার ফেভারিট ক্যারেক্টার না? আমাদের ছেলেদের মধ্যে প্রচুর পরিমাণ হচ্ছে, আমি দেখলাম যে তোমার হচ্ছে যে পরিমণির ভক্ত খুব একটা পেজে লাগবে না। আমি পছন্দ করি, কিন্তু আমি তো ম্যারিড, তো এই জন্য পছন্দ করা আবার প্রকাশ্যে এটা বলাটা অনেক রিস্কি, ঝামেলার ব্যাপার। তো থাক, ঝামেলা করে লাভ নাই, তাই না? তো এই প্রীতিলতা ওয়াদ্দেদার তোমার উনি হচ্ছে মাস্টারদার ছাত্রী। তো সে ছিল আবার লীলা নাগ নামক একজন ভদ্রমহিলা ছিল, যাদের ছিল দীপালি সংঘ, ওটা একটা বিপ্লবী সংস্থা, তাদের অন্তর্ভুক্ত শ্রী সংঘের সে সদস্য ছিল। তো 32 সালে মাস্টারদা, প্রীতিলতা এবং কল্পনা দত্ত ওনারা মিলে ইউরোপিয়ান ক্লাব অ্যাটাক করে। তো ওনাদের তো একটা সিস্টেম ছিল এরকম যে তোমার ইউরোপিয়ান ক্লাব থেকে মানে যে কোনো কিছু অ্যাটাক করলে যদি গ্রেফতার হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা ক্রিয়েট হয়, গ্রেফতারের আগেই ওনারা কি করতো, যে পটাশিয়াম সায়ানাইড থাকবে সাথে, তোমার ওটা খেয়ে সুইসাইড করে ফেলতো, যাতে করে নাহলে তো টর্চার করে আবার তথ্য বের করবে। এটা ছিল ওদের সিস্টেম। তো প্রীতিলতাও তোমার হচ্ছে যে বিষ পান আত্মহত্যা করে এভাবে। প্রীতিলতার নামে চট্টগ্রাম ভার্সিটিতে একটা তোমার হল আছে। তো আমরা তোমার হচ্ছে যে স্নিগ্ধা প্রীতিলতা হলে, ওকে, এই সুনীতি চৌধুরী উনি হচ্ছে যে সর্বকনিষ্ঠ নারী বিপ্লবী। সো ওনার বান্ধবী ছিল শান্তি ঘোষ। হ্যাঁ, ওনাদের দুজনের এজ ছিল তখন তোমার 15 এবং 15.5 কাছাকাছি এজের। তো তারা যেটা করলো, কি পত্রিকা আসছে, কি আসলো, উইমেন কিল ম্যাজিস্ট্রেট, অ্যানার্কি ইন বেঙ্গল, রিপ্রাইজাল ফর পুলিশ রেইড। তো তারা যাকে মারলো, এটা একটা নিউজের কাটিং। সো তার নাম ছিল মিস্টার স্টিভেন্স। স্টিভেন্সের কাছে বাসায় তারা যায়। স্টিভেন্স ছিল তখন, ওরা ছিল তোমার কুমিল্লা ফজেনাস স্কুলের স্টুডেন্ট ছিল তারা। তো তারা মূলত স্টুডেন্টের কাছে যায় যে তারা একটা প্রোগ্রাম, একটা অকেশন হবে, সেটার জন্য তোমার যাতে সে একটু তারা দেয়, একটু হেল্প করে, হ্যাঁ, তাদের একটা প্রতিযোগিতা হবে, সেটার জন্য তারা তার বাসায় যায়। তো স্টিভেন্স ভিতরে রুমে ঢুকে তাদেরকে তোমার হচ্ছে যে তার ডেস্কে সে যখন যায়, সে তখন, ওরা তখন ওদের চাদরের মধ্যে পিস্তল লুকানো ছিল, পিস্তলটা বের করে তখন দুজনে স্টিভেন্সকে তোমার পিস্তল তাক করে গুলি করে দেয়। এবং এই ঘটনাটা পুরো ভারতবর্ষে তোমার মারাত্মক রকম প্রতিক্রিয়া ক্রিয়েট করে। মানে এটা সাহসিকতা, মানে এরা তো তখন 19-এ পড়ে, মানে 15-16 বছর বয়সী দুটা মেয়ে এইভাবে তোমার হচ্ছে যে আন্দোলনে জড়ায় যাচ্ছে, এটা তোমার মানুষকে ভীষণ রকমের উদ্দীপ্ত করে। ওদের নিয়ে একটা মুভি, সেটা হলো ইয়ে মাদার্স, এটা হচ্ছে ইন্ডিয়ান। কোশ্চেন হচ্ছে বাঘা যতীনের বাড়ি কোন জেলায়? ঝিনাইদহে বাঘা যতীনের বাড়ি। ওকে, কুষ্টিয়া, হ্যাঁ, আচ্ছা, কোথাও কুষ্টিয়া, কোথাও লেখা আছে, কোন কোন বইতে কুষ্টিয়া লেখা, বাট এখানে আমি বাংলা পিডিয়া তথ্য নিচ্ছি কেন, কারণ বাংলা পিডিয়া যেহেতু আরো একটু ট্রাস্টওয়ার্দি, তোমার বেসিক ভিউতে লেখা মনে কুষ্টিয়া, তাই না? কয়েকটা বইয়ের মধ্যে কুষ্টিয়া লেখা, তো কুষ্টিয়া ঝিনাইদহ তো একদম কাছাকাছি, রাইট? সো খুব সম্ভবত তখন মনে হয় কুষ্টিয়া ঝিনাইদহ আলাদা ছিল কিনা আমি জানি না এক্স্যাক্টলি। বাংলা পিডিয়ার মধ্যে তোমার হচ্ছে ঝিনাইদহ দেখছি আমি, সো ওখানে তথ্য নামে ঝিনাইদহ থেকে নিচ্ছি, হ্যাঁ, কালীগঞ্জ ঝিনাইদহ মোর স্পেসিফিক। হোসেন আলীর বাড়ির পাশে। ওকে, আমরা সব হোসেন আলীকে একটা স্যালুট দেই। হোসেন আলী, তুমি কি কোনো বাগটাক মারছো কিনা? এখন আসো, আমরা চলে যাব বঙ্গভঙ্গের পরবর্তী রাজনীতি কি হলো। তাহলে এই হচ্ছে আমাদের বঙ্গভঙ্গের রিলেটেড রাজনীতি, এর পরবর্তী চলে যায়। তো আবার 1905 সালে চলো আবার ফিরে যাই। আমরা একবার বঙ্গভঙ্গ করে ফেলছি 5 সালে, তারপরে আমরা 11 সালে বঙ্গভঙ্গ আমরা হচ্ছে যে রদ করছি, অনেক আন্দোলন করলাম, এবং এখানের মধ্যে মাস্টারদা সূর্য সেন ওনার হচ্ছে যে ওনার ফাঁসি হইলো 34 সাল পর্যন্ত কিছু গেছিলাম, হ্যাঁ। এখন আবার 5 সালে আমরা এখন ফেরত আসছি। চলো 5 সালে আবার কি হয়েছে, চলো দেখি কি ঘটনা ঘটলো। 1905 সালে বঙ্গভঙ্গের পর ভারতবর্ষের মুসলিম নেতৃবৃন্দ তারা চিন্তা করলো তাদের কোনো রাজনৈতিক দল নাই, তো তাদের একটা রাজনৈতিক দল তাদের লাগবে। তো এইটা চিন্তা করে তারা একটা দল গঠন করলো, সেই দলটার নাম হচ্ছে নিখিল ভারত মুসলিম লীগ। এটা হচ্ছে ভারতের মুসলমানদের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল মুসলিম লীগ। তো
তো ওদেরকে দেখে কি মনে হয়, তারা কি ভারতের ব্রিটিশদের সাপোর্টার মানে নাকি মানে কি মনে হয় তাদেরকে? ব্রিটিশদের প্রতি তোমার হচ্ছে তারা কিছুটা কি মনে হয় পুরোপুরি এন্টি, মারপিট করে হটা দিবে, নাকি তোমার একটু সাপোর্টার? রাইট, তারা একটু একটু সাপোর্টার। হ্যাঁ, তো দেখো যে তোমার হচ্ছে প্যান্ট পরে আছে সবাই, দেখো যে প্যান্ট স্যুট টুট পরে আছে একদম, তোমার দেখতে তো তোমার ব্রিটিশদের মধ্যে, তাই না? দেখো কত স্মার্ট লোকজন, এই যে দেখো তোমার স্যুট প্যান্ট পিন্দা আছে, খুবই স্মার্ট লোকজন। না, আমার বাসায় যখন তোমাদের অনেকে দেখা করতে আসে, তোরা ছবি তুলতে পারে না, খুব দুঃখজনক, ছবি তুলতে পারে না। কেন জানো? আমি বাসায় লুঙ্গি পিন্ধে থাকি, তো তখন তোমাদের অনেকে যখন দেখা করতে আসে আমার সাথে, তারা ছবি তুলতে পারে না, তারা খুব লজ্জা পায় যে ভাই এত লুঙ্গি পিন্ধা, ভাইয়ের সাথে ছবি তুলে যদি ফেসবুকে দিই তাহলে তো নিজেদের মানিজ্যত সব শেষ হয়ে যাবে। আমি বিষয়টা বুঝতে পারি, যাকে আমি বুঝে আমি বিষয়টা অ্যাভয়েড করি। তো এই নিখিল ভারত মুসলিম লীগ এটা প্রতিষ্ঠা হয় 30 ডিসেম্বর 1906 সালে। ও তারা আবার প্যান্ট পরে আমার সাথে ছবি তুলে আপলোড দেয়, আমি দেখি ফেসবুকে আবার আমার সাথে প্যান্ট পরা যদি থাকে ওটা আবার আপলোড দেয়, ওটা আমি খেয়াল করেছি আর কি বিষয়টা। এই তারিখটা খুব ইম্পর্টেন্ট, 30 ডিসেম্বর 1906 সালে। তাহলে 1905 সালে হচ্ছে বঙ্গভঙ্গ হয়, এবং এই তারিখে তোমার মুসলিম লীগ ফরমেশন হয়। আমি তোমাদের বলবো যে ডেট গুলো এক্স্যাক্টলি মুখস্থ না করলেও তুমি একটু ক্রনোলজি মেনটেন করার ট্রাই করবা, যে কোনটার পর কোনটা ঘটছিল, কোনটার পর কোনটা ঘটছিল, কোনটার পর কি আসছে। তোমার ব্রেনের মধ্যে যেরকম সেট আপ হয়ে যায়, এইটার ফল তুমি প্রিলি রিটেন ভাইবা সব জায়গায় পাবা। তোমাকে যখন ভাইবা একটা প্রশ্ন করবে রিলেট, তুমি একটা কোরিলেট করে আনসার দিতে পারবা, তুমি যে কখনকার ঘটনা কোনটার পর কোনটা ঘটছে, গল্পের মতো করে এটা মনে রাখার ট্রাই করবা। তাইলে এই নিখিল ভারত মুসলিম লীগ এটা প্রতিষ্ঠাতা হচ্ছে নবাব সলিমুল্লাহ, তারপরে আগা খান এবং নবাব ভিকারুল মুলক, এই তিনজন হচ্ছে প্রতিষ্ঠাতা। আর প্রতিষ্ঠাকালীন সভাপতি হচ্ছে, সভাপতি না, প্রতিষ্ঠাকালীন সভার সভাপতি। আচ্ছা, অনেকেই আমাদের মধ্যে কিছুদিন কনফিউশন লাগে যে প্রতিষ্ঠাকালীন সভাপতি আর প্রতিষ্ঠাকালীন সভার সভাপতি মানে কি। মানে হচ্ছে একটা দল প্রতিষ্ঠা করার জন্য ধরো প্রথম ওরা কি করে, একটা কাউন্সিল অধিবেশন করে, তাই না? এই যে প্রতি বছর ধরো তোমার আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হবে, কি করে, একটা কাউন্সিল করে, তাই না? সেই কাউন্সিলের মধ্যে তোমার সবার ভোটে তোমার হচ্ছে যে শেখ হাসিনা সভাপতি নির্বাচিত হয়, যেমন লাস্ট টাইমে ওবায়দুল কাদের তোমার সেক্রেটারি তোমার নির্বাচিত হয়েছে। এইভাবে প্রতি বছর রাজনৈতিক দলগুলো একটা কাউন্সিল হয়, তাই না? এই কাউন্সিলের সভাপতি কে ছিল? মিটিং এর সভাপতি, এক্স্যাক্টলি মিটিং এর সভাপতি কে? তাহলে মিটিং এর সভাপতি হচ্ছে নবাব ভিকারুল মুলক। আর প্রতিষ্ঠাকালীন সভাপতি হচ্ছে আগা খান। আমরা এগুলো ভাষা আন্দোলন যখন পড়বো তখন আমরা এগুলো আরো বুঝবো। একটা হলো মিটিং এর সভাপতি, প্রত্যেকটা মিটিং এর একটা সভাপতি থাকে, আর পুরো দলের সভাপতি সেটা আরেকটা জিনিস। তাহলে মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন যে সভাপতি তার নাম হচ্ছে আগা খান। তো প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল তোমার 40 জন। প্রতিষ্ঠা হলো তাহলে তোমার 6 সালে, এবং প্রতিষ্ঠার পর প্রথম সম্মেলন করলো 7 সালে করাচিতে। প্রতিষ্ঠা কিন্তু অনেক তোমার দেখা একদম বছরের একদম শেষ দিন, প্রায় 30 ডিসেম্বর, তাই না? ওকে, তার কয়েকদিন পরেই তোমার করাচিতে তাদের প্রথম সম্মেলন হয়। আর পাকিস্তান গঠিত হওয়ার সাথে সাথে মুসলিম লীগটা ভেঙে যায়, 15 আগস্ট 47 সালে মুসলিম লীগ ভেঙে যায়। উদ্দেশ্য ছিল তিনটা। একটা হচ্ছে ওরা যখন দেখলো যে তোমার ব্রিটিশ সরকারের সাথে মুসলিমদের একটা ভীষণ রকমের দূরত্ব, কারণ মুসলিমরা ইংরেজি শিক্ষা গ্রহণ করে নাই, এর কারণে সরকারি চাকরি বাকরিতে কোনো মুসলিম নাই, ম্যাজিস্ট্রেটদের মধ্যে কোনো মুসলিম নাই, পুলিশের মধ্যে কোনো মুসলিম নাই, সরকারি কোনো চাকরি বাকরির কোনো মুসলিম নাই, বিশেষ ক্যাডার কোনো মুসলিম নাই। বিষয়টা দূরত্ব ক্লিয়ার হয়েছে। তো ওরা চিন্তা করলো যে যদি ব্রিটিশ সরকারের কাছে যদি তোমার কিছুটা আনুগত্য বৃদ্ধি করা যায়, তাহলে এই ব্রিটিশ সরকার মুসলিমদের তোমার আশা আকাঙ্ক্ষার দিকে কিছুটা নজর দিবে। তো এটা ছিল ওদের প্রধান প্রধান উদ্দেশ্য, যে জনগণ আনুগত্য বৃদ্ধি করা। সেকেন্ড হচ্ছে যে মুসলিমদের যে আশা আকাঙ্ক্ষা, তাদের স্বার্থ, এটা ব্রিটিশ সরকারকে অবহিত করা। এবং এই তিনটার পাশাপাশি, এই তিনটা পূরণ করার পাশাপাশি অন্যান্য সম্প্রদায় যারা ছিল তোমার, তাদের প্রতি যাতে মুসলমানদের মধ্যে যেন বিদ্বেষ ভাব সঞ্চার না হয়, তোমার সবাই যাতে মিলেমিশে থাকতে পারে। এটা হচ্ছে ওদের তিনটা উদ্দেশ্য ছিল। প্রশ্ন হচ্ছে মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য কতজন? 40 জন, রাইট। তো আসো, মুসলিম লীগ প্রতিষ্ঠা আমরা হচ্ছে যে হয়ে গেল। এর মধ্যে আমরা তোমার একটু আগে হচ্ছে যে পড়ে আসছি আমরা স্বদেশী আন্দোলন, হ্যাঁ আমরা পড়ে ফেললাম। মাহমুদা বলছে যে মুক্তিযুদ্ধ, তারপর বইটার মধ্যে এগুলো পড়ছো, খুব ভালো। মাহমুদ রহমান, তুমি কি মিতু? তোমার মানে তুমি কি সেই 6 ক্লাস মিতু?
আচ্ছা, ওকে, 6M ক্লাবের মেম্বাররা ওরা খুবই অ্যাডভান্স, ওরা খুবই অগ্রসর, ওরা আগে ভাগে এই বিষয়গুলো পড়ে ফেলছে, তো ওদের অনেক উপকার ওরা অনেক জায়গায় পাবে। তোমাদের এই মাসে তোমরা পড়তেছো কি? আমরা চলে আসবো বেঙ্গল প্যাক্ট 1923 সাল। তো হিন্দু মুসলিম যে সমস্যাটা আস্তে আস্তে তোমার বাড়তেছে, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে। রাজনীতি বলি করতেছো, খুব ভালো। অসম আত্মজীবনী খুব গুড চয়েস। তো হিন্দু মুসলিমদের মধ্যে সমস্যা দূর করার জন্য একটা চুক্তি করা হলো, যেন বেঙ্গল প্যাক্ট। তো এই চুক্তির তোমার বিষয়বস্তু কি, বেঙ্গল প্যাক্ট কারা করে? তো স্বরাজ দলের নেতা চিত্তরঞ্জন দাস উনি চিন্তা করলো যে হিন্দু মুসলিমদের মধ্যে যদি ঝামেলা না কাটানো যায়, তারা যদি একসাথে আন্দোলন না করতে পারে, তাহলে ব্রিটিশ কিন্তু এখানে হটানো যাবে না, ব্রিটিশ হটানো কিন্তু এখানে অনেক কঠিন হয়ে যাবে। তো এই চিত্তরঞ্জন দাস, ওনার নাম অনুসারে, নাম হচ্ছে সিআর দাস ফর্মুলা, সিআর দাস ফর্মুলা নামে পরিচিত, স্বাক্ষরিত হয় 1923 সালে। এবং এটার পক্ষে ছিল ওনার নিজের দল স্বরাজ পার্টি এবং মুসলমানদের একাংশ। তাদের আইডিয়াটা ছিল হিন্দু মুসলিম একসাথে মিলে যদি আন্দোলন করা যায়, তাহলে ব্রিটিশদেরকে হটানো যাবে। এবং ইলেকশন হইলো এখানের মধ্যে তোমার আনুপাতিক হারে সিট বন্টন হবে। হ্যাঁ, মিলেমিশে যেটাকে থাকা, যেটাকে বলে আর কি। তো ওইভাবে যদি করা যায়, তাহলে সম্ভবত ব্রিটিশদের হটানো যাবে। তো যাই হোক, এটাও আসলে খুব একটা আলোর মুখ দেখে নাই, এটা অনেক বিরোধিতার মুখে পড়ে অনেকের। তো 26 সালে একটা তোমার ঢাকা কলকাতা দাঙ্গা হয়। তো তোমার হচ্ছে যে এই দাঙ্গায় আরো স্পষ্ট হয়ে যায় হিন্দু মুসলিমদের মধ্যে ফাটলটা আসলে আরো, যতটা চিন্তা করা হয়, আরো বেশি ফাটলটা। তো ওটি চিন্তা করে ব্রিটিশ সরকার একটা ভারত শাসন আইন প্রণয়নের জন্য একটা কমিটি করে। কমিটির নাম হচ্ছে সাইমন কমিশন। যাদের কাজ ছিল সাইমন কমিশনের, যে এখানের মধ্যে টোটাল ব্যবস্থা বিবেচনা করে যে কিভাবে এদেরকে শাসন ভারটা দেয়া যায় এটা। তো এই কমিশনের বিরুদ্ধে হিন্দুরা একটা রিপোর্ট দেয় 1928 সালে, নাম হচ্ছে নেহেরু রিপোর্ট। আর মুসলিমদের পক্ষে রিপোর্ট দেয়, মুসলিমদের রিপোর্টটা ছিল জিন্নার 14 দফা। তো সাইমন কমিশন, নেহেরু রিপোর্ট এবং 14 দফা, এই তিনটা নিয়ে 30, 31, 32 3 সালে লন্ডনে অনুষ্ঠিত হয় 3টা গোল টেবিল বৈঠক। এবং এই বৈঠকের পর 1935 সালে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় ভারত শাসন আইন, নট ভারত স্বাধীনতা আইন, দিস ইজ ভারত শাসন আইন 1935। এই সালটা খুব গুরুত্বপূর্ণ, ভারত শাসন আইন 1935। এ হচ্ছে সেই ঐতিহাসিক ভারত শাসন আইন 1935 পাশ হওয়ার মুহূর্ত। এই ভারত শাসন আইনের যে প্রধান বৈশিষ্ট্য ছিল, এটা পাশ হলো 35 সালে 2 আগস্ট। 35 সালটা মনে রাখো, 2 আগস্ট মনে রাখার দরকার নাই। কার্যকর হয় 2 বছর পরে 37 সালে। ধারা ছিল 321টি। এটা প্রধান যে বৈশিষ্ট্য ছিল, যে একটা যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি হবে, যে তোমার অনেকগুলি স্টেটস থাকবে, সবগুলি স্টেটস থাকবে তোমার, তারা নিজেরা নিজেদের একটা অটোনোমাস হবে। মানে ইউএস এর মধ্যে যেরকম সিস্টেম আর কি, প্রত্যেকটা প্রদেশ আলাদা আলাদা, তাদের আইন কানুন আছে, তারা নিজেদের অর্থনৈতিক ব্যবস্থা আলাদা, পুরোটা আলাদা, তারা একটা কেন্দ্রীয় সরকার থাকবে। সো এটা ছিল প্রধান বৈশিষ্ট্য ভারত শাসন আইনের। এটা ফলাফল কি হইলো? এটা ফলাফল হইলো যে বার্মাকে, যেটাকে বর্তমান মিয়ানমার, উপমহাদেশ থেকে পৃথক হয়ে যায়। তো 37 সালে কিন্তু তোমার বার্মা পৃথক হয়ে যায়। এই জন্য এরপরে আমরা বার্মাকে আর কোথাও খুঁজে পাবো না। 37 সালের পরে কোথাও বার্মা আর নাই। তো বিহার এবং উড়িষ্যা নামে দুটো নতুন প্রদেশ গঠিত হয়। এবং এই আইনের কারণে 1937 সালে নারীরা প্রথম ভোটাধিকার পায়। প্রশ্ন হচ্ছে যে বিশ্বে নারীরা প্রথম ভোটাধিকার কবে পায়? পুরো বিশ্বে নারীরা প্রথম ভোটাধিকার কবে পায়? আমরা জানি কেউ? কত সালে? 1920 সালে নারীরা, 20 সাল 18 সাল, 20 সাল প্রবাবলি। আচ্ছা, একটু দেখি নিও কত সালে প্রথম নারীরা ভোটাধিকার পায়। আমি জানি না এক্স্যাক্টলি, ভুলে গেছি। যে আন্তর্জাতিক, আমি আন্তর্জাতিক পড়াই না, সেই জন্য আমি ভুলে গেছি জিনিসটা। তো আসো, ওরা চিন্তা করলো কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, একটা থাকবে রাষ্ট্রীয় সভা, মানে উচ্চ কক্ষের নাম কাউন্সিল অফ স্টেট, এবং ফেডারেল অ্যাসেম্বলি থাকবে, যুক্তরাষ্ট্রীয় সভা। তার মানে তোমার এখন যেরকম ভারতে যেটা দেখো, যে ভারতের যে প্রাদেশিক যে তোমার সংসদ, এটার নাম কি? ধরো পশ্চিমবঙ্গের যে সংসদ প্রাদেশিক, যেটা সেটার নাম কি? লোকসভা। আর কেন্দ্রীয়টা, নাকি কেন্দ্রীয়টা লোকসভা?
প্রাদেশিকটা হলো বিধানসভা, তাই না, রাজ্যসভা যেটা, আর কেন্দ্র হচ্ছে লোকসভা। ওকে, প্রাদেশিকটা বিধানসভা, কেন্দ্র হচ্ছে লোকসভা। সো এইভাবে চিন্তা করলে হয় যে তোমার প্রাদেশিক সরকার থাকবে এবং কেন্দ্রীয় সরকার থাকবে। এখানে মূলত দুটো আইন ছিল, একটা হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, আর যেখানে 321টা ধারা ছিল, আর গভর্নমেন্ট অফ বার্মা অ্যাক্ট 1935। সো বার্মা কিন্তু এই আইনের মাধ্যমে স্বাধীন হয়ে ওরা আলাদা হয়ে যায়, শেষ। ওরা ঝামেলা চুকে গেল ওরা, কারণ ওদের এখানে হিন্দু মুসলিম ঝামেলা নাই। ওরা এখানে তোমার বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ, ওদের মধ্যে এইসব ঝামেলা টামেলা নাই। ওরা কয় ঠিক আছে ভাই আমরা আলাদা, ওদেরকে বেশি করে ঠিক আছে তোমরা আলাদা, তোমরা শান্তির মধ্যে থাকো। এখানে হিন্দু মুসলিম কইলো যে আমরা কি হবে সেটা বুঝতে পারতেছি না, আমরা একদম ঠিকঠাক করবো, ওরা ঝামেলা মেটাতে পারতেছে না। তো যাই হোক, এগুলো করতে করতে তোমার এদিক দিয়ে কৃষক প্রজা পার্টি গঠিত হলো। যদিও কৃষক প্রজা পার্টির আগে একটা ঘটনা আছে, 1935 সালে তোমার এ কে ফজলুল হক সে আরেকটা কমিটি গঠন করে কৃষকদের স্বার্থ রক্ষার্থে, সেটাকে পরবর্তী রাজনৈতিক আন্দোলনের রূপ দেয়। সো এটাকে ইম্পর্টেন্ট, সালটা 36 সালে উনি কৃষক প্রজা পার্টি গঠন করে, প্রতিষ্ঠাতা হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক। সো কৃষক প্রজা পার্টি, আচ্ছা, তাদের প্রতীক হচ্ছে কি দেখা যাচ্ছে এখানের মধ্যে, চিনো কেউ প্রতীকটা? হুক্কা, রাইট, এটা বলা হয় হুক্কা। এটা ছিল কৃষক প্রজা পার্টির প্রতীক। ওদের স্লোগান ছিল ডাল ভাত। আমার খুব ভালো লাগছে তাদের স্লোগান, হ্যাঁ, ডাল ভাত খেয়ে বাঁচতে হবে এরকম। আমি এখানে ডাল ভাত, ও সেখানে একটু তোমার বেগুন ভাজি আছে, বেগুন ভাজিটা কিন্তু স্লোগান অন্তর্ভুক্ত ছিল না, শুধু ডাল ভাতটা ছিল, এই যে ডাল এবং ভাত এটা ছিল শুধু, বেগুনটা একটু আলাদা হয়ে গেছে এখান দিয়ে, মিলা নাই পুরোপুরি। তো যাই হোক, ডাল ভাতের সাথে বেগুনটা খুব টেস্টি, একটু ঘি দিলে একটু ভালো হতো না, একটু। ও পটল এটা না, আমি আর বেগুন ভাবছিলাম না, ও পটল আছে বেগুন দুটাই আছে, এটা বেগুন এটা পটল, হ্যাঁ দুটাই আছে। ঘি দিলে মনে হয় একটু টেস্ট হতো জিনিসটা। পটলের দোলমা বলে এটাকে। আচ্ছা দেখ, আমি এত নাম জানি না, আমি তোমার হচ্ছে যে রান্না মানে খুবই দুর্বল। আমি শুধুমাত্র তোমার যে পানি ফুটাতে পারি, ভাত রান্না করতে পারি, তাও অনেকবার চেক করতে হয় আবার নরম হয়ে গেল কিনা। ভাত রান্না করতে আমি অনেকবার দৌড়াই দেখি যাই বেশি নরম হয়ে গেলে কিনা, আবার আমার কাছে খুব জটিল মনে হয় রান্না বান্না। 37 সালে যে নির্বাচনের স্লোগান ছিল সেটা হচ্ছে লাঙ্গল যার জমি তার, ঘাম যার দাম তার। হ্যাঁ, আচ্ছা এটা পরীক্ষা আসবে না, তারপরে এটা আমার জানা উচিত এই জিনিসগুলো, সেই জন্য আমরা নিয়ে আসলাম 37 সালে নির্বাচনী স্লোগান। তো 37 সালের বঙ্গীয় প্রাদেশিক আইনসভা নির্বাচনের ফলাফল যেটা হইলো, এখানে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা তোমার হচ্ছে যে কেউ পায় নাই। তো মুসলিম লীগ এবং এ কে ফজলুল হকের কৃষক প্রজা পার্টি তারা একটা কোয়ালিশন সরকার, যৌথ সরকার গঠন করে। তো ফজলুল হক তার নির্বাচন এলাকা ছিল পটুয়াখালী। তো উনি এখানের মধ্যে কোয়ালিশন সরকারের প্রথম মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী মানে প্রধানমন্ত্রী। তো উনি অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। 37 সালে উনি যেহেতু মুখ্যমন্ত্রী হন, ওনাকে নিয়ে হক মন্ত্রিসভা গঠন করা হয়। এটা ছিল তোমার রেজাল্ট। এখানের মধ্যে দেখো যে কৃষক প্রজা পার্টি 36টা, মুসলিম লীগ 35টা। তো এককভাবে কেউ পায় না, এরা 30% এরা 29%। সো দুটা মিলে ওরা 60% হয়েছে। এখানে এককভাবে কেউ তোমার ফার্স্ট হয় না, দ্যাটস ওয়াই ওরা কোয়ালিশন সরকার গঠন করছে। এখানে মন্ত্রিসভার সদস্য ছিল 11 জন, 6 জন ছিল মুসলিম এবং 5 জন ছিল হিন্দু। তো একে ফজলুল হক উনি একই সাথে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, আর স্বরাষ্ট্রমন্ত্রী খাজা নাজিমুদ্দিন, যাকে পরবর্তীতে আমরা তোমার আমাদের বাঙালি স্বার্থ বিরোধী অনেক কাজকর্মের সাথে জড়িত থাকতে আমরা দেখবো সামনে, তাহলে খাজা নাজিমুদ্দিন উনি হচ্ছে মুসলিম লীগ সভাপতি, আর ফজলুল হক হচ্ছে কৃষক প্রজা পার্টি সভাপতি। মুসলিম লীগের সেক্রেটারি হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, উনি হচ্ছে বাণিজ্য এবং শ্রম মন্ত্রী। এ হচ্ছে হক মন্ত্রিসভার প্যানেলটা। তো যাই হোক, হক মন্ত্রিসভা দেখলো এখানের মধ্যে যে এখন মুসলিম লীগ তো ওনার চেয়ে পুরাতন দল, তারা তোমার রাজনৈতিকভাবে একটু প্রজ্ঞাবান, তারা যথেষ্ট তারা চতুর। উনি চিন্তা করলো যে মন্ত্রিসভাটা যদি স্থিতিশীল রাখতে হয়, তাহলে মুসলিম লীগে উনি যদি যোগ দেয় তাহলে আর স্থিতিশীল হবে। উনি নিজে মুসলিম লীগে যোগ দিয়ে ফেললো। কি হলো, উনি 37 সালে একে ফজলুল হক উনি নিজে মুসলিম লীগে যোগদান করে ফেললো এবং ওনাকে প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি বানানো হলো। সেক্রেটারি তোমার সোহরাওয়ার্দী রয়ে গেল। এটা সভাপতি ছিল কি, খাজা নাজিমুদ্দিন ছিল। সো এখন ফজলুল হক সভাপতি হইলো, আর সোহরাওয়ার্দী আগে থেকে সেক্রেটারি ছিল, এখন সেক্রেটারি আছে। এই হক মন্ত্রিসভা 23 মার্চ 1940 সালে লাহোর প্রস্তাব পেশ করেন। আর কি কি করে এরা দেখি আমরা,
হক মন্ত্রিসভা অনেক ভালো ভালো কাজ করছে। উনি একটা ফ্লাউড কমিশন গঠন করে। এটার কাজটা কি ছিল? কাজটা ছিল যে বিনা ক্ষতিপূরণে জমিদার প্রথা উচ্ছেদের জন্য ফ্রান্সিস ফ্লাউডকে প্রদান করে কমিশনটি গঠন করা হয়। তো 40 সালে কমিশন রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টের আলোকে মূলত 1950 সালে জমিদার প্রথা উচ্ছেদ করে প্রজাস্বত্ব আইন পাশ হয়। আমরা গতকালকে যেটা আমি বলেছিলাম যে আগে জমির মালিক ছিল জমিদারেরা। তো এই ফজলুল হকের অবদানে কিন্তু তোমার জমিদারদের কিন্তু কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না। হ্যাঁ, বিনা ক্ষতিপূরণে তাদেরকে তাদের জমিদারের কথা উচ্ছেদ করা হবে এবং এই জমিটা প্রজারা তোমার বুঝে পাবে। আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ তারা করে, যেমন বঙ্গীয় চাষি ঘাতক আইন পাস। সেই সময়ে মহাজনরা কৃষকদেরকে ঋণ দিত এবং ঋণের ফাঁদে ফেলে দিত কৃষকদেরকে। তো এই কৃষকরা যতই ফসল উৎপাদন করুক না কেন, ও ঋণের জাল থেকে কিন্তু আর বের হয়ে আসতে পারতো না। তো ফজলুল হক উনি কিন্তু বঙ্গীয় চাষি ঘাতক আইন পাশ করে অসংখ্য ঋণ সালিসি উপর গঠন করে, যেখানে দেখা যাচ্ছে তোমার ঋণ নিচে 100 টাকা, সুদ চলে আসে 400-500 টাকা। হ্যাঁ, তো উনি বিভিন্ন বোর্ড করে কৃষকদেরকে মুক্তি দেয়। পাট অধ্যাদেশ জারি করেন, যে পাটের ফলন বাড়ানো সহ পাট রপ্তানি সহ আর অনেকগুলো সিদ্ধান্ত তারা দেয়, পাট অধ্যাদেশ জারি করে। তো মুসলিমদের তোমার চাকরি বাকরিতে উদ্বুদ্ধ করার জন্য 50% কোটা সুবিধা রাখা হয়। চাকরিতে 50% মুসলিম এখানের মধ্যে তারা চাকরি পাবে। যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা ছিল, কিন্তু মুসলিমরা এখানে চাকরি বাকরি খুব একটা করতো না। সরকারি চাকরিতে অবস্থান খুবই খারাপ ছিল, যেহেতু শিক্ষা দিকে মুসলিমরা কিছুটা অনগ্রসর ছিল। তারপরে বঙ্গীয় মহাজনী আইন প্রণয়ন করছে, যার মাধ্যমে মহাজন যারা যারা মানে ঋণ দিবে যারা, ওরা কিন্তু গভর্নমেন্ট থেকে লাইসেন্স নিতে হবে, লাইসেন্স নিলে ট্যাক্সও দিতে হবে। সুতরাং বঙ্গীয় মহাজনী আইন উনি করলেন, যেটা তোমার জনগণের জন্য ভালো একটা আইন ছিল। ফজলুল হক তেজগাঁও কৃষি ইনস্টিটিউট করে, বর্তমানে যেটা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হইল। তাহলে প্রথম যে কৃষি ইনস্টিটিউট সেটা হলো তেজগাঁও কৃষি ইনস্টিটিউট। কৃষির উন্নয়নে শিক্ষা বোর্ড বিল পাশ করেন এবং পল্লী উন্নয়নে থানা কর্মকর্তা নিয়োগ করেন। প্রশ্ন হচ্ছে, ফজলুল হক তার প্রথম মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী ছাড়াও আর কোন মন্ত্রণালয়ে দায়িত্বে ছিলেন বলো? শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, রাইট, শিক্ষা। বাণিজ্য ছিল সরওয়ার্দী। তো যাই হোক, তোমার হক তো ছিল তোমার ক্যারিসমেটিক একটা রাজনীতিবিদ, তাই না? প্রচন্ড ক্যারিসমেটিক ছিল, ওনাকে ভীষণ পছন্দ করতো জনগণ। তো মুসলিম লীগে ফজলুল হকের জনপ্রিয়তা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল। উনি কিন্তু মুসলিম লীগের ছিল না, উনি ছিল নিজে কৃষক প্রজা পার্টির। উনি মুসলিম লীগে যোগ দিল। তো যোগ দেওয়ার ফলে ওনার জনপ্রিয়তা বাড়তে থাকলো। এই জনপ্রিয়তা দেখে কিন্তু মুসলিম লীগের যে কেন্দ্রীয় তোমার চরিত্র, যে জিন্নার সাথে তার দ্বন্দ্ব বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে। এই দ্বন্দ্বের ফলে মুসলিম লীগের 21 জন সদস্য এ কোয়ালিশন ত্যাগ করে। তার ফলে ফজলুল হকের প্রথম মন্ত্রিসভার পতন ঘটে। তো এই পতন ঘটার পরে 41 সালে, তাহলে 37 সালে তারা সরকার গঠন করে। 41 সালে এসে এই মন্ত্রিসভার পতন ঘটে। তো দ্বিতীয় মন্ত্রিসভা উনি গঠন করে কার সাথে? তো ফজলুল হক তোমার মন্ত্রিসভা গঠনের লক্ষ্যে মুসলিম হিন্দু উভয় সম্প্রদায়ের সম্মিলিত একটা প্রয়াস চালান, ছিল প্রোগ্রেসিভ কোয়ালিশন পার্টি। এই প্রোগ্রেসিভ কোয়ালিশন পার্টি এটার যাদের সাথে দায়িত্বে ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি হিন্দু মহাসভা সভাপতি ছিল মূলত। তো এই মন্ত্রিসভা শ্যামা হক মন্ত্রিসভা নামে পরিচিত। এই মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী ছিলেন এ কে ফজলুল হক। তো আমরা এই শ্যামা হক মন্ত্রিসভা 41 সালে যেটা ফর্ম হলো, এই যে 41 সালে যেটা ফর্ম হলো 41 থেকে 43, এই মন্ত্রিসভার আমলে তোমার দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ, যেটাকে বলা হয় 43-এর দুর্ভিক্ষ, তাই না? 1943 সালে দুর্ভিক্ষ হয়, যেখানে তোমার 43 মরন্তর বলা হয়। এটাকে বলা হয়ে থাকে এখানে বাংলার 1/3 মতো লোক মারা যায়। তো 43 সালে দুর্ভিক্ষ মোকাবেলায় ব্যর্থ হওয়ায় এই মন্ত্রিসভার পতন হয়। হক মন্ত্রিসভা আসলো 37 সালে। 41 সালে মুসলিম লীগের সাথে ঝামেলা হয়ে সেই মন্ত্রিসভা ভেঙে যায়। শ্যামা হক মন্ত্রিসভা করে, দুর্ভিক্ষ মোকাবেলায় ব্যর্থ হয়, আবার জনগণ অনাস্থানে এবং মন্ত্রিসভার পতন হয়। তো ফজলুল হক উনি হচ্ছে যে কমরেড মুজাফফর আহমেদ এবং নজরুলের সাথে
যৌথভাবে একটা পত্রিকা প্রকাশ করেন, সেই পত্রিকার নাম হচ্ছে নবযুগ। এটা মনে রাখতে হবে, নবযুগ পত্রিকা। ফজলুল হক উনি একটা স্বদেশী আন্দোলনের সময় অসাম্প্রদায়িক একটা পত্রিকা প্রকাশ করেন, সেই পত্রিকার নাম কি? লিখো কমেন্টে সবাই, সেই পত্রিকার নাম কি? আমরা একটু আগে পড়াইছি, পত্রিকার নাম হচ্ছে বালক। হ্যাঁ, এই কমরেড মুজফ্ফর আহমদ হচ্ছে সন্দ্বীপের। তো আমার যেখানে জন্ম বেড়ে ওঠা সন্দ্বীপে, হ্যাঁ কমিউনিস্ট, উনি হচ্ছে ভারতবর্ষের তোমার হচ্ছে যে প্রথম কমিউনিস্ট লিডার কমরেড মুজফ্ফর আহমদ। ভাইবা তো ওনাকে নিয়ে প্রশ্ন করতো, রাইট? তো তুমি বিসিএস পরীক্ষা কিন্তু তুমি এই প্রশ্নের সম্মুখীন হবা। এবং সন্দীপ গেছিল একবার, নজরুলের দোস্ত ছিল তোমার মুজফ্ফর আহমদ। সন্দীপে গিয়ে সে তখন ওইখানে আমাদের একটা কবিতা লিখছিল, কবিতার নাম হচ্ছে গুবাক তরুর শাড়ি। মানে সে যখন দেখলো যে বাড়ির ধারে তোমার দুই পাশে সুপারি গাছ, তো সে তখন একটা কবিতা লিখলো, নজরুল গুবাক তরুর শাড়ি, সন্দীপে বসে লিখা তার কবিতাটা। প্রশ্ন হচ্ছে কৃষক কৃষক প্রজাপাটির প্রতীক কি? স্যার বলছে সত্য না বলতে স্যার? আচ্ছা ঠিক আছে। সম্পদ হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকার লোক, বুঝতে পারছো? তো তোমরা ওর বাসায় গেলে দাওয়াত টাওয়াত খেতে পারবে, সন্ধ্যে যদি যাও, সে আমার শ্বশুরবাড়ির এলাকার লোক। তো ওদের দাওয়াত খেতে পারবে, যদিও ও আমাকে কোনো দাওয়াত দেয় না এখন পর্যন্ত। হুক্কা, রাইট। তো যাই হোক, হক মন্ত্রিসভা 43 সালে আবার পতন হয়। এখন আমরা দেখব কিছু দিনের জন্য। তো তোমার 43 সালে তোমার খাজা নাজিমুদ্দিন 13 সদস্য বিশিষ্ট একটা মন্ত্রিসভা গঠন করে, হ্যাঁ। আর এই মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হন খাজা নাজিমুদ্দিন। একই সাথে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র এবং দেশরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পায়, এবং সোহরাওয়ার্দী পান এখানে বেসামরিক সরবরাহ মন্ত্রণালয়। আচ্ছা বলো তো, ইলেকশন কি এখনো হয়েছে? আমরা কোন ইলেকশনে আছি এখনো? কোন ইলেকশনে আছি আমরা এখনো? কথাবার্তা যে বলতেছি, এই যে মন্ত্রিসভা হচ্ছে এগুলা, এখন কোন ইলেকশনে আছি আমরা? 35-এ না, 37-এ ইলেকশনে আছি আমরা এখনো। এখনো কিন্তু ইলেকশন কিন্তু হয় নাই। ওই প্রথম ইলেকশনে তোমার হচ্ছে যে 1937 থেকে 41 পর্যন্ত হক মন্ত্রিসভা হইলো, হ্যাঁ। তারপরে 41 থেকে তোমার 43 পর্যন্ত হইলো তোমার হচ্ছে যে শ্যামা হক, সেটার পতন হইলো দুর্ভিক্ষে। তো এখন কিছুদিনের জন্য 43 সালে আবার নাজিমুদ্দিনের মন্ত্রিসভা হইলো। দেখি নাজিমুদ্দিন এখন খুব একটা সুবিধা করতে পারে না তারা। তো 46 সালে তখন ইলেকশনের সময় হয়ে গেল আস্তে আস্তে। এটা হচ্ছে দ্বিতীয় প্রাদেশিক আইনসভার নির্বাচন। সো 37-এ প্রথম নির্বাচন, আর 46-এ সেকেন্ড ইলেকশন। সো এটা হচ্ছে ব্রিটিশ ভারতের ইতিহাসের সর্বশেষ ইলেকশন। মুসলিম লীগ এই নির্বাচনকে পাকিস্তানের পক্ষে গণভোট বলে প্রচারণা চালায়। ওরা বলে যারা যারা আপনারা পাকিস্তান চান তারা এই নির্বাচনে মুসলিম লীগকে সাপোর্ট করেন, তো আমরা যদি ইলেক্টেড হই তাহলে আমরা পাকিস্তানকে আলাদা করে ফেলবো। এই নির্বাচনটা অনুষ্ঠিত হয় সাম্প্রদায়িক ভিত্তিতে, যেখানে মুসলিম লীগের নেতৃত্ব দেয় হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং আবুল হাসিম। তো ওনারা বলে যে এই ইলেকশনে যদি মুসলিম লীগ জিতে তাহলে জনগণের ম্যান্ডেট পেয়ে গেল, তো পাকিস্তানকে তারা স্বাধীন করে ফেলবে, পাকিস্তান আলাদা হয়ে যাবে তখন। তো এখানে তোমার 122টি মুসলিম আসনের মধ্যে মুসলিম লীগ লাভ করে 114টি। তো 46 সালের যে দ্বিতীয় ইলেকশন হয়, তাহলে যে ভদ্রলোককে দেখা যাচ্ছে, কি নাম ওনার? উনি হন, যেহেতু উনি মুসলিম লীগের সভাপতি, সো সোহরাওয়ার্দী, রাইট। বঙ্গবন্ধু কিন্তু ওনাকে কি মানতেন? আদর্শিক গুরু মানতেন বঙ্গবন্ধু ওনাকে। তোমার এই যে আমরা হচ্ছে তোমার ধরো ফেসবুকে দেখা যায় কি আমার বড় ভাই না, তো এরকম পলিটিক্যাল বড় ভাই থাকে, আমরা ফেসবুকে ছবি আপলোড করি, হ্যাঁ বড় মানে আপন বড় ভাই মনে যেন এমন একটা ভাবদার সবাই। আমার আমার বড় ভাই, হ্যাঁ সমাদ ভাই, হ্যাঁ না বড় ভাই বলে ইয়াদে আমার বড় ভাই, হ্যাঁ, আমার অভিভাবক, হ্যাঁ এটাই সুন্দর, হ্যাঁ আমার অভিভাবক, হ্যাঁ আমার বড় ভাই বলে আমাকে ছবি আপলোড দেয়। আমি আগে প্রথম কনফিউজ হয়ে যেতাম, কিরে এই যে ভদ্রলোকের এত ভাই কি হয়, এটা কেমন সম্ভব এটা। তো এই সোহরাওয়ার্দী কিন্তু ছিল তোমার বঙ্গবন্ধুর বড় ভাই। তো এখন যে সেন্সে বড় ভাই, কিন্তু তখন সেই সেন্সে ছিল না, কারণ বঙ্গবন্ধু তো তেলবাজি করতো না নিশ্চয়ই, তাই না? এবং আমরা অনেকভাবে আমরা দেখি যে বঙ্গবন্ধু কিন্তু সোহরাওয়ার্দীর মুখের উপরে কিন্তু অনেক কথা বলে ফেলতো, তাই না? এবং ফজলুল হকের মুখের উপরে অনেক কথা বলে ফেলতো, যে কারণে ওনাকে বেশি পছন্দ করতো উনি। কিন্তু এখন যে তেলবাজি সিস্টেম, তখন তো এরকম ছিল না, তাই না? তখন এই সিস্টেমটা ছিল না।
আস্তে আস্তে তখন তোমার এই যে তেল সিস্টেমটা এটা আরো পরে আসছে, অনেক অনেক পরে আসছে এই সিস্টেম গুলো, আগে এসব সিস্টেম ছিল না। এমনই মুখে মুখে তোমার তর্ক করতেন, এবং বঙ্গবন্ধুকে পছন্দ করতো তো এই কারণে, তাই না? ফজল হক এই কারণে পছন্দ করতো, সোহরাওয়ার্দী এই কারণে পছন্দ করতো যে বঙ্গবন্ধু উনি ইয়াং পলিটিশিয়ান, বাট উনি কোনো ভয় পাচ্ছেন না সিনিয়রদেরকে, ওনার যেটা মতামত সেটা খুব ক্লিয়ারলি মতামত উনি স্পষ্টবাদী ছিল, রাইট? তো হোসেন শহীদ সোহরাওয়ার্দী উনি হচ্ছে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী। 46 সালে যদি ইলেকশন হইলো, তুমি একটা জিনিস চিন্তা করো, তোমরা যদি সিনারিও গুলো যদি তোমরা যদি মাথায় রাখতে পারো, তোমার কিছু মুখস্থ করতে হবে না। তুমি ভাই অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী মুখস্থ কেন করতে হবে? তুমি এমনি নর্মালি চিন্তা করো না, তুমি যে 37 সালে তোমার হচ্ছে যে হ্যাঁ ফজল হক হইলো, এরপর সাময়িক মন্ত্রিসভা হইলো, এরপর তোমার নাজিমুদ্দিন আসলো, এরপর ইলেকশন হলো, এরপর হোসেন শহীদ সোহরাওয়ার্দী তোমার মুখ্যমন্ত্রী হয়েছে, আর ইলেকশন হয় নাই, তাহলে আর কি হবে? উনি শেষ, তাই না? আমরা যদি ঘটনাগুলো ক্রোনোলজি চিন্তা করি তাহলে তো মনে থাকবে, তাহলে তুমি ভুল বানাবো, মুখস্থ করার কিছু নাই। উনি হচ্ছে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী, কারণ এরপর ইলেকশন হওয়ার চান্স নাই 46 সালে। বলা হয় গণতন্ত্রের মানুষপুত্র। তো তোমার সোহরাওয়ার্দী এবং তোমার হচ্ছে যে আমরা এখানে দেখব কংগ্রেস নেতা শরৎ বসু, ওনারা চিন্তা করেন যে আমরা একটা কাজ করলে কেমন হয়, যে যেভাবে চিন্তা ভাবনা চলতেছে যে পাকিস্তান যদি এখানের মধ্যে তোমার হচ্ছে যে আলাদা হয় তাহলে তো একটা প্রবলেম, এখানে বাংলা তো এখানের মধ্যে আমরা সবাই ভাত খাই মাছ খাই, তাই না? একই রকম পোশাক, একই সংস্কৃতি, আমরা তাহলে দুই ভাগ হয়ে গেলে তো সমস্যার একটা ব্যাপার। তো বাংলাটাকে আমরা একসাথে রাখি, বাংলা প্রদেশ হবে একসাথে। ওনারা চিন্তা করলো যে ধর্মের ভিত্তিতে তোমার হচ্ছে না হয়ে আমরা যদি এরকম বাংলাটা আলাদা করে যদি থাকে তাহলে তো জিনিসটা খুব সুন্দর হয়। ওনারা কিন্তু চেষ্টা করছে, কখন? 47 সালের 20শে মে কলকাতা ওনার একটা জিনিস চিন্তা করছে, প্রস্তাব ছিল অখণ্ড বাংলা, তথা বাংলা হবে স্বাধীন ও সার্বভৌম, মানে পশ্চিম বাংলা এবং আমাদের যে পূর্ব বাংলা দুটো মিলে একটা বাংলা হবে, এখানের মধ্যে একটা প্রদেশ হবে। এই প্রস্তাবে স্বাক্ষরকারী মুসলিম লীগের পক্ষে আবুল হাসিম এবং কংগ্রেস নেতা শরৎ বসু, এবং অখণ্ড বাংলাকে একটা সোশ্যালিস্ট রিপাবলিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান শরৎ বসু। প্রস্তাবটি ব্যর্থ হয়, খুবই দুঃখজনক। এই প্রস্তাব যদি তোমার ঠিক থাকতো তাহলে কিন্তু তোমার আমাদের ছেলেরা তোমার হচ্ছে যে কলকাতা মেয়েদের সাথে ইজিলি প্রেম করতে পারতো, তাই না? অনেক সুবিধা হতো জিনিসটা, কলকাতা চলে যেতে পারতো, আমরা ঘুরতে যেতে পারতাম, এটা ভালো জিনিস হতো জিনিসটা। ইন্ডিয়া হচ্ছে এমন একটা দেশ, তুমি যে দেশটা ঘুরলে পরে না আমার খুব আফসোস লাগে যে কেন আমরা ভেঙে গেলাম। ইন্ডিয়া এমন একটা দেশ, তুমি একটা দেশ ঘুরলেই তুমি পুরো পৃথিবী দেখা হয়ে যাবে, মানে পৃথিবীর তোমার রূপরস অনেক কিছু দেখা শেষ হয়ে যায়, মানে একটা প্রদেশ থেকে একটা প্রদেশ এত আলাদা, এত বৈচিত্র্যপূর্ণ, মানে কালচারালি এত বেশি এনরিচড তোমার ইন্ডিয়া। সো তোমার আমরা একসাথে থাকলে ঘুরতে যেতে পারতাম না, অনেক সুবিধা হইতো যদি পুরো বাংলাদেশ একসাথে হইতো। তাহলে চিন্তা করো, মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী হতো না, যদি ভারত পাকিস্তান তোমার বাংলাদেশ পুরোটা যদি একসাথে থেকে যেত, তাহলে তো তোমার আমরা অনেক ঘুরতে যেতে পারতাম, ঘুরে ঘুরে করতে পারতাম। তারপর অনেক তানিকা তানা ম্যাডাম আসছে আমাদের সাথে। আচ্ছা যাই হোক, তো আমরা একটু দেখি যে দেশ ভাগের প্রেক্ষাপটটা তোমার কিভাবে হইলো। সো যাই হোক, তো মোহাম্মদ আলী জিন্নার ওর মাথার মধ্যে কি ছিল? মাথার মধ্যে ছিল যে সে চিন্তা করলো হিন্দু মুসলিম আলাদা জাতি, এরা কখনো একসাথে থাকতে পারবে না। তো ও দিল একটা দ্বিজাতি তত্ত্ব। দ্বিজাতি তত্ত্ব এটা কোথায় হইলো জিনিসটা? তো লাহোরে মুসলিম লীগের 27তম অধিবেশনে, এটা সভাপতি উত্থাপক হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, আর তারিখটা খুব ইম্পর্টেন্ট, 23 মার্চ 1939। দ্বিজাতি তত্ত্বের মূল কথা হচ্ছে হিন্দু মুসলিম আলাদা রাষ্ট্র হবে, একসাথে থাকলে গ্যাঞ্জাম হবে, আলাদা রাষ্ট্র হবে। সেটা বলছো আমাকে রাজাকার বলবো একসাথে থাকলে। এটা নিয়ে আসলে তোমার এই স্টিল নাও এটা নিয়ে এটা খুব বিতর্কিত ইস্যু, যে দেশ ভাগ কি আদৌ ভালো হয়েছে না খারাপ হয়েছে। হম, এটা নিয়ে এখনো তোমার বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু আলোচনা চলে যে আসলে কি ভালো হয়েছে দেশ ভাগ করা, হ্যাঁ, নাকি তোমার হচ্ছে যে একসাথে থাকলে বেটার হইতো। হ্যাঁ, সো আলাদা হয়ে গেল গ্যাঞ্জাম চলে, রাইট? নিয়ে বলছে অধিবেশন কি? অধিবেশন কি? ওই যে কাউন্সিলে হয়েছে সভা সভা এরকম আর কি, মানে একটা তোমার হচ্ছে যে আহ, একটা রাজনৈতিক দলের তোমার প্রথম সভা দ্বিতীয় সভা মিটিং, হ্যাঁ মিটিং। সো এটা হচ্ছে সে লাহোর প্রস্তাব। এখানের মধ্যে তোমার এই যে নেতৃবৃন্দ, এই যে দেখা যাচ্ছে নাম হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। হ্যাঁ, মোহাম্মদ আলী জিন্নাহ নিজে কিন্তু খুব বেশি তোমার রিলিজিয়াস ছিল না। হ্যাঁ, মানে তার চিন্তা ছিল সব পলিটিক্যাল ব্যাপার এগুলো। সে মানে সে তোমার মহিলাটাকে এটা আমি বলতে পারবো না,
শিয়া ছিল উনি, হ্যাঁ। কে কে বলেন অগ্নি উপাসক ছিল, এটা নিয়ে ভিতর কাছে অবশ্য। তবে উনি, এটা সত্য যে উনি প্রচন্ড রকমের তোমার মানে উনি কিন্তু পরে কিন্তু তোমার অ্যালকোহলের কারণে মারা যায়। উনি প্রচন্ড রকম অ্যালকোহলিক ছিল এবং যে কোনো সভা সেমিনার করার আগে একটা অ্যালকোহল খেয়ে ওনার সবাই অ্যাটেন্ড করা লাগতো। তো লাহোর প্রস্তাব তোমার 1940 সালের 23 মার্চ, যেটা আমরা বললাম যে লাহোরে মুসলিম লীগ অধিবেশনে এটা পাশ হয়। তো এই অধিবেশনে তোমার হচ্ছে যে, তাহলে আমরা যদি একটু রিপিট করি, তাহলে এটা হলো দ্বিজাতি তত্ত্ব, হ্যাঁ। 23 মার্চ 1939 হিন্দু মুসলিম আলাদা রাষ্ট্র হবে। তাহলে এই দ্বিজাতি তত্ত্বের আলোকে, এটার আলোকে কি হলো, লাহোর প্রস্তাব হলো। এটাও তোমার হচ্ছে যে কোথায়, এটা মুসলিম লীগ অধিবেশনে, এটা হলো 23 মার্চ 1940। দেখো ডেট গুলো কিন্তু তোমার মিল আছে, 23 মার্চ 1940 এবং 23 মার্চ 40 মিল আছে ডেট গুলো, তাই না? তো এই অধিবেশনে তোমার অবিভক্ত বাংলায় 23 মার্চ নিয়ে আরো অনেকগুলো ঘটনা আছে, দেখবা একটা একটা করে তোমার অনেকগুলো ঘটনা পাবো 23 মার্চ দিয়ে। এই অধিবেশনে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেখ বাংলা ফজলুল হক উনি উপমহাদেশের মুসলিমদের স্বার্থ সংবলিত একটা প্রস্তাব পেশ করেন। তুমি ক্রোনোলজিটা চিন্তা করো, দ্বিতীয় 1939 সালে, তার পরের বছর তোমার লাহোর প্রস্তাব হলো। এই প্রস্তাব ঐতিহাসিক লাহোর প্রস্তাব, বা যেটাকে পাকিস্তান প্রস্তাব নামে অভিহিত করা হয়। তবে হ্যাঁ, এটা নিয়ে কথা আসতে পারে যে পাকিস্তান কি লাহোর প্রস্তাবের ভিত্তিতে হয়েছে নাকি অন্য কোনো প্রস্তাবের ভিত্তিতে, সেটা নিয়ে আমরা তোমার হচ্ছে প্রশ্ন আসবো। তাহলে এই লাহোর প্রস্তাব ভিত্তিটা, এটার ফাউন্ডেশনটা কি? ফাউন্ডেশনটা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব, যে হিন্দু মুসলিম আলাদা জাতি হবে। তবে এখানে একটা কথা বলা হয়েছে, সে কথা হচ্ছে উপমহাদেশের উত্তর পশ্চিম এবং পূর্ব ভাগের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র হবে। সো বাংলা হবে একটা স্বাধীন, বেলুচিস্তান হবে স্বাধীন, হ্যাঁ। সেগুলো সব আলাদা হবে, কারণ এদের ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, তাই না? সব আলাদা। এইভাবে যদি হইতো তাহলে কিন্তু 71 সালের রক্তাক্ত সেই ঘটনাটা ঘটতো না। কারণ এই যে দুটো দেশ, দুইটা আমাদের কত দূর, 1200 মাইল মাঝখানে পুরো একটা দেশ ভারত, এটা তো আসলে লজিক্যাল না। এটা কিভাবে সম্ভব যে একটা দেশের মাঝখানে একটা দেশ, এই পাশে এক টুকরো এই পাশে এক টুকরো? এটা তো আসলে এটা তো কিভাবে ওদের মাথায় আসলো? একটা দেশে থাকতে পারে না। প্লাস এই দুটো দেশের মানুষজন টোটালি ডিফারেন্ট, এদের ভাষা আলাদা, এদের সংস্কৃতি আলাদা, খাবার আলাদা, পোশাক আলাদা, সবই আলাদা। এরকম আলাদা আসলে তোমার এটা পসিবল ছিল না। তাহলে এই যে আমাদের তখন দেশ ভাগের সময়ে তোমার এই যে রক্তাক্ত ইতিহাসের যে তোমার বীজ কিন্তু তখনই তোমার বপন করা হয়েছে। যদি এটা একাধিক রাষ্ট্র হতো তাহলে কিন্তু ঝামেলাটা হতো না। তো এই মূল লাহোর প্রস্তাবের মধ্যে যেটা বলছে যে তোমার একাধিক রাষ্ট্র হবে, তো এটা কিন্তু তোমার জিন্না কিন্তু তোমার চিন্তা করলো না, এটা একাধিক রাষ্ট্র হওয়ার দরকার নাই ভাই, একটা রাষ্ট্র হবে। তো এটা মুসলিম লীগের একটা বিশেষ কনভেনশন করে, তারা তখন ইন্ডিপেন্ডেন্ট স্টেটস এর বদলে ওরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্টেট গঠন করার প্রস্তাব, প্লুরাল থেকে ওরা সিঙ্গুলার করে ফেলে, যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে। এইটার কারণে মূলত তোমার যে পূর্ব পশ্চিম পাকিস্তান একটা রাষ্ট্র হয়, এই প্ল্যানের কারণে, যেটা একটা ফাউল একটা প্ল্যান ছিল, এবং যে প্ল্যানের কারণে একটা রক্তাক্ত, হ্যাঁ, 30 লক্ষ মানুষ প্রাণ দিতে হয়েছে। তো এখন প্রশ্ন আসতে পারে, পাকিস্তানের জন্ম কি লাহোর প্রস্তাব নাকি দিল্লি প্রস্তাব? তোমাদের পরীক্ষায় যদি দিল্লির প্রস্তাব অপশনটা না থাকে, তাহলে তোমরা লাহোর প্রস্তাব অংশটাই এটা দাগাবা। যে পরীক্ষা আসে পাকিস্তানের জন্ম কোন প্রস্তাবের ভিত্তিতে, লাহোর প্রস্তাব দাগাবা। যদি দিল্লির প্রস্তাব থাকে তাহলে এটা দাগাবা, না থাকলে লাহোর প্রস্তাব। রিটেনে যদি আসে তাহলে তুমি সুন্দর করে বানাই লিখবা লাহোর প্রস্তাব ছিল, পরে এটা সংশোধন করা হয়েছে। কোথায় এই সংশোধন করা হয়েছে? এটা দিল্লিতে সংশোধন করা হয়েছে, এটা বলা হয় দিল্লি প্রস্তাব। ভাবেতে যদি তোমাকে জিজ্ঞেস করো তখন তুমি এটাই বলবা যে প্রথম লাহোর প্রস্তাব ভিত্তিতে এরকম করা হয়েছিল একাধিক রাষ্ট্র, কিন্তু ওইটা কিন্তু মানা হয় না, জিন্না কিন্তু মানে নাই। 46 সালে এটা এডিট করে এটাকে একটা মাত্র রাষ্ট্রের কথা বলা হয়। তার মানে যে পাকিস্তানটা হইলো 47-এ একটা রাষ্ট্র, এটা আসলে দিল্লির প্রস্তাবের ভিত্তিতে হয়েছে। এইভাবে তুমি বুঝাই বলতে পারো। এখন আসো, তো বাংলাদেশের জন্ম তাহলে এখানে কি হইলো? লাহোর প্রস্তাবে ধর্মভিত্তিক জাতীয়তার কথা প্রাধান্য পাইলেও বাংলাদেশ স্বাধীন কিন্তু হয়েছে ভাষা ও সংস্কৃতি ভিত্তিক অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী চেতনা থেকে। ধর্ম ভিত্তিক কোন চেতনা থেকে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয় নাই। তো চলো আমরা এখন ভারত স্বাধীনতার পথে একটু একটু আগাই। তাহলে 35 সালে কি হইলো? ভারত শাসন আইন। এই আইনটা কিছুটা পরিবর্তন করে 47 সালে হইলো ভারত স্বাধীনতা আইন। দুইটা কিন্তু প্যাচ লাগানো যাবে না। একটা ভারত শাসন আইন 35 সালে,
আর 47 হলো ভারত স্বাধীনতা আইন ও শাসন আইনটাকে একটু এডিটেড করে ভারত স্বাধীনতা আইন পাস করা হয় 47 সালে। তো যাই হোক, আমরা কিন্তু একটু স্বাধীন করে ফেলতাম। যাক, আমরা আসলে স্বাধীনতার আগে ঘটনার একটু ব্যাখ্যা করি, তারপর স্বাধীন করবো। হ্যাঁ, একটু ধৈর্য ধরি। আমরা ভারত স্বাধীন করার একদম দাপটে চলে আসছি। তো না, স্বাধীন করিনি, একটু পরে স্বাধীন করব। তো দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তোমার জাপান ছিল মিত্রপক্ষের বিরুদ্ধে, তার মানে ব্রিটেনের বিরুদ্ধে, ভারতবর্ষের বিরুদ্ধে। তখন জাপান তো এখানে অ্যাটাক করবে। জাপানের অ্যাটাকের বিরুদ্ধে দেশীয় সহযোগিতা লাভ করার জন্য তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিল চার্চিল, সে হচ্ছে যে ব্রিটিশ ক্যাবিনেটের প্রভাবশালী মন্ত্রী, তার নাম ছিল ক্রিপস, তাকে এখানে পাঠায়। সালটাল মনে রাখা লাগবে না। তো উনি সবার সাথে বৈঠক করে যে ভাই আমাদেরকে জাপান মারবে, তো তোমরা ভাই এখন আমাদের ভাই ভাই, আমরা একই দেশের লোক, তো আসলে তোমরা হেল্প করো, তোমাদের সৈন্য টৈনিক দাও, আমরা কিন্তু যুদ্ধ করি। তো ওর নাম হচ্ছে ক্রিপস মিশন। ক্রিপস মিশনে ওরা যে প্রস্তাব দেয়, তখন বললো ভারত একটা যুক্তরাষ্ট্রীয় ইউনিয়ন হবে, মানে অনেকগুলি স্টেটস থাকবে এখানে, ভারত হবে ডোমিনিয়ন। ডোমিনিয়ন মানে কি আমরা কি জানি? হোয়াট ইজ ডোমিনিয়ন? ডোমিনিয়ন মানে হচ্ছে সংবিধান থাকবে হচ্ছে যে তোমার ওদের নিজেদের কোনো সংবিধান থাকবে না, ডোমিনিয়ন স্টেট থাকবে এটা। আর তবে এটার কেউ এটা মানে নাই। ওরা বললো যে না, তোমাদের যেগুলো মানি না, আমরা তোমাদের আন্ডারে থাকবো না, আমরা হচ্ছে আমরা নিজেদের শাসন করবো, আমরা হচ্ছে যে এটা শাসন করবো। তো এটা ব্যর্থ হওয়ার পরে হলো তোমার ভারত ছাড়ো আন্দোলন। তো ক্রিপস ওরা মিশন ব্যর্থ হওয়ার পরে 42 সালে অগস্ট মাসে গান্ধী শুরু করলো ভারত ছাড়ো আন্দোলন, যে তোমরা এটাকে ছাড়া চলে যেতে হবে। তো এরপরও ওরা ক্ষান্ত দিচ্ছে না। ওরা ওদেরকে 3 জন প্রভাবশালী মন্ত্রীকে পাঠায়। একজন হলো ক্রিপস, আগে আসছিল পেথিক লরেন্স এবং লর্ড ভি আলেকজান্ডার, নামগুলো মুখস্থ রাখা লাগবে না। জিনিসটার নাম হলো মন্ত্রী মিশন পরিকল্পনা। ওরা 46 সালে আসছিল ভারতের রাজনৈতিক সমস্যাগুলো নিরসনে। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল এটলি। এটা গুরুত্বপূর্ণ, মন্ত্রী মিশন পরিকল্পনার সময় কে ছিল প্রধানমন্ত্রী? এটলি। আর ক্রিপস মিশন পাঠায় কে? এটা যখন পাঠায় তখন তোমার ইয়ে ছিল প্রধানমন্ত্রী ছিল চার্চিল। এটা গুরুত্বপূর্ণ। তো মন্ত্রী মিশন ওরা যেই প্ল্যানটা দেয়, ওরা ভারতের স্বাধীনতা প্রদানের পদ্ধতি কেমন হবে, ভবিষ্যৎ সংবিধান প্রণয়ন কেমনে করবে, এই জন্য কংগ্রেস আর মুসলিম লীগ নেতাদের সাথে ওরা আলোচনা করে। কিন্তু উভয় দলের মধ্যে যথারীতি মতৈক্য ক্রিয়েট হয় নাই। তারপর মন্ত্রী মিশন তাদের নিজস্ব পরিকল্পনা ঘোষণা করে। এটা হচ্ছে মন্ত্রী মিশন পরিকল্পনা। তো যথারীতি এটাও ব্যর্থ হয়, এটাও কিন্তু হয় নাই। তাহলে দেখ, হিন্দু মুসলিম কোনোভাবে এক হচ্ছে না। হ্যাঁ, কোনোভাবে এক করা যাচ্ছে না। তো চূড়ান্ত ফাটলটা কখন ধরলো? দেখো যে তোমার যখন দুজন মানুষের মধ্যে রিলেশনশিপ যখন ঝামেলা লাগে, একটা সময় কি একটা চূড়ান্ত ফাটল ধরে। সেই চূড়ান্ত ফাটলটা কখন ধরলো আমরা দেখি, যে ব্রিটিশ শাসন অবসানের 1 বছর আগে থেকেই অবিভক্ত বাংলার এটা ছিল অগ্নিগর্ভ। হিন্দু মুসলিমদের মধ্যে পারস্পরিক সন্দেহ অবিশ্বাস এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে এইটা আর এটা থেকে কামব্যাক করার কোনো সুযোগ নাই। ওকে, সো 46 সালের 16 আগস্ট ঘটে যায় ভারতের ইতিহাসের কুখ্যাত সাম্প্রদায়িক হত্যাযজ্ঞ, যাকে বলা হয় দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বা কলকাতা দাঙ্গা। এবং এটা এত ভয়ঙ্কর হয়েছে, 72 ঘন্টার মধ্যে হিন্দু মুসলিম সহ 4000 মানুষ প্রাণ হারায় এই দাঙ্গার মধ্যে, এবং গৃহহীন হয় এখানের মধ্যে 1 লাখেরও বেশি মানুষ। এটা হচ্ছে সেই কলকাতা দাঙ্গা 1946 সালের 16 আগস্ট, যেখানে প্রায় 3500 মানুষ হচ্ছে যে নিহত হয়েছিলেন। আচ্ছা, এখানের মধ্যে ডেটাটা একটু মনে প্রবলেম আছে, যাই হোক টোটাল আরো একটু বেশি হতে পারে এখানের মধ্যে, কারণ প্রথম 72 ঘন্টার মধ্যে তোমার প্রায় 4000 মানুষ প্রাণ হারায়। হ্যাঁ, ভয়ঙ্কর। মাঝে মধ্যে তুমি মুভিতে অনেক সময় খেয়াল করবা যে দাঙ্গা কি ভয়ঙ্কর একটা জিনিস, তাই না? যে এক সম্প্রদায় মানে তোমার হচ্ছে যেন মুসলিমরা তার সামনে হিন্দু যাকে পাবে তাকে মেরে ফেলবে, হিন্দুরা সামনে যাকে মুসলিম পাবে তাকে মেরে ফেলবে। তো সে কে, নিজে এলাকার লোক না কি, সেটা দেখার কোনো টাইম নাই। মানে কি ভয়ঙ্কর একটা ব্যাপার সাম্প্রদায়িক দাঙ্গা, তাই না? এবং এরকম লাশ পড়েছিল কিন্তু অনেকদিন। দাঙ্গা শুরুর 12 দিন পরেও কিন্তু কলকাতা রাস্তার মৃতদেহ দেখো, এই যে মৃতদেহ কলকাতা রাস্তা পড়েছিল, মানে লাশ দাফন করার লোক নাই। কি ভয়ঙ্কর একটা অবস্থা। সরি। তো দাঙ্গা লাগলো কলকাতায়। এটার প্রভাব শুরু হলো তোমার হচ্ছে যে নোয়াখালীতে। এখন নোয়াখালী ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা, যেখানে জমিদার ছিল আবার হিন্দু। তো এই নোয়াখালীতে প্রভাবটা পড়লো কি হলো, স্থানীয় মুসলিমরা ওরা তোমার হিন্দুদের জোরপূর্বক ধর্মান্তর, লুটপাট এবং অগ্নিসংযোগ ঘটনা ঘটতে থাকে। তবে কলকাতার চেয়ে আলাদা হলো, কলকাতাটা কিন্তু কয়েকদিন পর থেমে গেছে, বাট নোয়াখালী দাঙ্গাটা কিন্তু অনেক দিন ধরে চলতেছিল। এবং
ছেচল্লিশ সালে 10 অক্টোবর হুট করে একটা ঘটনা ঘটলো। এটা ছিল কোজাগরের লক্ষ্মী পূজার দিন। হঠাৎ করে একটা গুজব ছড়াই পড়লো। গুজবটা ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার একজন জমিদার ছিল, যার নাম ছিল রাজেন্দ্রলাল চৌধুরী। ওনার বাড়িতে সেবাশ্রম সংঘের একজন সন্ন্যাসী এসে উঠছে, তার নাম ছিল সাধু ত্রিয়াম্বাকানন্দ। উনি ঘোষণা করছে যে পূজার জন্য ছাগল বলির বদলে এবার তিনি মুসলমানের রক্ত দিয়ে দেবীকে প্রসন্ন করবেন। এই গুজবটা ছড়াই পড়ে। এই গুজব মুহূর্তের মধ্যে স্ফুলিঙ্গের মতো ছড়াই পড়ে। তো এই করপাড়া এলাকা থেকে সামান্য দূরে ছিল শ্যামপুর দায়রা শরীফ, যেটার যেটার যে প্রধান পুরুষ যে ছিল তার নাম ছিল গোলাম সরোয়ার হুসেইনি। এই হুসেইনি 1937 সালে এ কে ফজলুল হকের কৃষক পর্দা পার্টি থেকে কিন্তু ইলেকশন করে, পাস করে। তবে 1946 সালের ইলেকশনে কিন্তু সে হেরে যায়। তবে সে ছিল ভীষণ প্রভাবশালী এবং কৃষকদের মধ্যে সে ব্যাপক জনপ্রিয় ছিল সে। তবে হিন্দুদের কাছে সে আবার বিশেষ করে কংগ্রেসের কাছে সে কিন্তু তোমার কংগ্রেসের লোকজন তা কিন্তু একদমই পছন্দ করতো না। তো 10 অক্টোবর তোমার হচ্ছে যে ভোরে সে চৌকিদারদের মাধ্যমে এই রাজনলাল চৌধুরীর কাছে একটা চিঠি পাঠায়। সে বলে যে এই বিষয়টা আমরা একটু আলোচনা করি, যে কি ঘটনা ঘটছে এখানে, আমরা এটা আলোচনা করার দরকার আছে। তো রাজনলাল চৌধুরী কিন্তু ওর আলোচনা সাড়া দেয় নাই। সে চিঠি পাঠাইছিল ওনার কাছে যে আসেন আমরা এটা আলোচনা করে মিটমাট করি দেখেন। তো যখন রাজনলাল চৌধুরী সাড়া দেয় নাই, হুসেন খেপে গেছে। খেপে গিয়ে সে তখন শাহবাজপুর বাজারে তার অনুগত ভক্ত এবং মুসলমানদের মধ্যে একটা সমাবেশ ডাকে। সেখানে মুসলমানদের উনি তখন সেই সময়কার অবস্থা তুলে ধরে এবং সে তখন বলে হিন্দু জমিদারদের উৎখাত করতে হবে। তো অভিযোগ রয়েছে এই সমাবেশ থেকে তিনি জমিদার ও সাধুর কল্লা কেটে আনার নির্দেশ দেন এবং এরপরই সহিংসতার আগুন দ্রুত ছড়াই পড়ে। তো এখানে এই হচ্ছে তোমার হচ্ছে যে নোয়াখালীর এখানে আরো একটা ঘটনা আছে। সেটা হচ্ছে মুসলিমরা যখন রাজনুল্লাহ চৌধুরীর বাড়িতে যখন ঘেরাও করে, তখন ওনার এখানের মধ্যে কিছু তোমার রক্ষী ছিল। এই রক্ষীরা গুলি করে। এটা আরো বেশি ক্ষুব্ধ করে দেয় লোকজনকে। এখন গুলি তো বেশিক্ষণ থাকবে না, গুলি তো তোমার লিমিটেড, গুলি তো শেষ হয়ে যাবে। তো একটা সময় ওদের গুলিতেও কয়টা গুলি আর আছে, গুলি শেষ হয়ে যায়। কিন্তু এটা আরো বেশি মুসলিমদের তোমার হচ্ছে উত্তপ্ত করে দেয় যে গুলি করছে, এখন তো আরো বেশি তোমার দাঙ্গা হাঙ্গামা করতে হবে। এটা ভীষণ রকমের তোমার হচ্ছে যে অ্যাঙ্গার জন্ম দেয়। এবং এই নোয়াখালীর যে দাঙ্গাটা, এটা এত ভয়াবহ আকার ধারণ করে, থামানোর জন্য তখন গান্ধীজি উনি পায়ে হেঁটে নোয়াখালীর পথে রওনা দেন। অনেকে বলে তো বাপুজি। হ্যাঁ, তো গান্ধীজি উনি কিন্তু পায়ে হেঁটে, দেখুন আর বিশাল তোমার বাহিনী নিয়ে, ওনার কিন্তু অনেক বয়স তখন, দেখো উনি কিন্তু অনেক বয়স্ক, উনি তখন নোয়াখালীতে আসে। তো নোয়াখালীতে আসার পরে এই দেখো উনি নোয়াখালীর পথে উনি হাঁটতেছে, যে উনি ভাবলো ওনার কথাই নিশ্চয় হিন্দু মুসলিমরা তোমার এক হয়ে তারা হচ্ছে যে দাঙ্গা হাঙ্গামা থামাবে। তো দেখো ওনার সাথে একটা ছাগল আছে, একটা সাদা ছাগল, দেখো একটা হচ্ছে কালো ছাগল। গান্ধীজি ছাগলের দুধ পান করতেন। হ্যাঁ, সো গোলাম সরোজ হুসেইনি যার নাম আমরা বললাম, এই হুসেইনি সে কিন্তু গান্ধীজির কাছে অনেকটা চিঠি পাঠাচ্ছে যে গান্ধীজি আপনি আসেন এখানের মধ্যে, আপনি কংগ্রেসের লোকজনকে বলেন এখানে ইন্টারফেয়ার করার জন্য, যে ওরা এখানে হিন্দু জমিদার, সে এখানে যথেষ্ট অত্যাচার করে। সো এখান থেকে যে কোনো সময় খারাপ ঘটনা ঘটতে পারে। তো যদি আপনি এখানে কোন ইন্টারফেয়ার না করেন, তাহলে এখান থেকে কিন্তু অনেক বড় ঘটনা ঘটবে। গান্ধীজি কিন্তু পাত্তা দেন, হুসেন এটা কোথেকে পাঠাচ্ছে, নোয়াখালী থেকে বেড়েছে, ওর পাত্তা দেন তার কথা বার্তা, মানে কেউ পাত্তা দেয় না কংগ্রেসের হাইকমান্ড। সো যখন গান্ধীজি আসলো তোমার, তখন হুসেনি তাকে একটা তোমার হচ্ছে যে দাওয়াত দেয়, গান্ধীজিকে দাওয়াত দেয়, যা আসেন আলোচনা করি আপনার দাওয়াত। সে দাওয়াতে গান্ধীজির এই ছাগল জবাই করে ওনাকে মাংসটা খাইতে দেওয়া হয়। এটা সবাই জানে গান্ধীজি কিন্তু নিরামিষ ভোজী ছিল, উনি কিন্তু মাংস খেতেন না, তাই না, নিরামিষ ভোজী। এটা ছিল একজন হোসেনের একটা তোমার তার একটা সিগন্যাল গান্ধীজির কাছে, যে আপনি আমার কথা শুনেন নাই, দেখেন আমি কত পাওয়ারফুল। তাকে বেয়াদবি অবশ্যই। সো গান্ধীজিকে সে একটা সিগন্যাল দিল, আমার কথা যদি শুনেন নাই, দেখেন আমি আপনার ছাগল জবাই করে আপনাকে খাইয়ে দিচ্ছি। এটা সবাই জানতো উনি তো মাংস খান না। সেই থেকে তোমার হচ্ছে যে রটে গেল যে নোয়াখালীর লোকজন গান্ধীর ছাগল চুরি করছে। সে থেকে ঘটনা ঘটলো। তো যাই হোক, আমি আজকে এই ক্লাসের মাধ্যমে নোয়াখালীবাসীকে এই ছাগল চুরির তোমার অপরাধ থেকে মুক্তি দিচ্ছি। নোয়াখালী ছেলেরা বলে যে ভাই আমাদেরকে মেয়েরা বলে আমরা নাকি ছাগল চোর, আপনি এটার একটা বিষয়টা বিহিত করেন। যাই হোক, যদিও ঘটনাটা খুবই রক্তাক্ত, এরপরও আমরা নোয়াখালীবাসীকে মুক্তি দিই এটা থেকে। ছাগলটা গান্ধীর ছিল, রাইট। তো আমরা চলে আসি শেষের দিকে। মাউন্ট ব্যাটেন যে ছিল তখন ভাইসরয়,
তো মন্ত্রী মিশন পরিকল্পনা ব্যর্থ হলো এবং এটা স্পষ্ট যে হিন্দু মুসলিম এখানে একসাথে এরা থাকবে না, আসলে এদের মধ্যে প্রচন্ড রকমের দাঙ্গা হাঙ্গামা হবে, এদের মধ্যে এরা একসাথে থাকতে পারবে না। সো এবং ওই দিক দিয়ে ব্রিটিশরাও কিন্তু তারা চিন্তা ভাবনা করলো যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সব পক্ষেরই, ওরা চিন্তা করলো যে উপনিবেশগুলো থেকে ওরা হাত গুটে নিবে। সো তখন যে ভাইসরয় ছিল গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন, তাকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি একটা প্ল্যান করো, এটা নাম হলো মাউন্টব্যাটেন পরিকল্পনার নামে খ্যাত। এই পরিকল্পনার আন্ডারে তোমার হচ্ছে 47-এর 18 জুলাই ভারত স্বাধীনতা আইন ওরা হচ্ছে যে পাস করে এবং ভারতকে, তাহলে ভারত স্বাধীনতা আইন পাস হয় কত সালে? 47 সালের 18 জুলাই ভারত স্বাধীনতা আইন। আর ভারত শাসন আইন কবে পাস হয়? ভারত শাসন আইন, ভারত শাসন আইন 1945 সালে। এই দেখছো তোমরা কিন্তু সাল কিন্তু মনে আছে তাই না? এইবার ঘটনা না, 47 সালে ইলেকশন হয়েছে, 47 সালে ইলেকশন, আইন পাস হয় নাই, ওই আইনের আন্ডারে ইলেকশন হয়েছে। এই যে তোমাদের সাল মনে আছে এখন, এই আইনটা ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়, ভারতকে স্বাধীন করে দিতে হবে। তো ফলাফল আকারে কি হইলো? ফলাফল তোমার ভারত স্বাধীনতা আইন হলো 47-এ। ভারত ও পাকিস্তান নামে দুটি ডোমিনিয়ন রাষ্ট্র। ডোমিনিয়ন রাষ্ট্র, ডোমিনিয়ন রাষ্ট্র মানে হচ্ছে তাদের সংবিধান না, কিন্তু একটা রাষ্ট্রের জন্য কি লাগবে? সংবিধান লাগবে। সো তারা নিজেদের সংবিধান রচনা করার আগ পর্যন্ত যে ব্রিটিশ আইন কানুন এখানে থাকবে, ব্রিটিশ সংবিধান অনুযায়ী তারা চলবে। ব্রিটেনের রানী তাদের নিয়ন্ত্রণের প্রধান হবে, সংবিধান নাই, রাইট? এটাকে বলা হয় ডোমিনিয়ন রাষ্ট্র। তো এখন ভারত স্বাধীনতা আইন যে হলো, স্বাধীন করে দিবে, সীমানা তো লাগবে, সীমানা নির্ধারণের জন্য দায়িত্ব দিল রেডক্লিফকে। তো 9 আগস্ট 1947 রেডক্লিফ তা তড়িঘড়ি করে ভাইসরয়ের কাছে জমা দেয়, যেটা ছিল অত্যন্ত ভুল ভ্রান্তিতে ভরা ছিল এবং অনেকে বলে ইচ্ছাকৃত ভাবে করছে, কেউ বলে যে না এটা খুব তাড়াহুড়া করে করছে সে। তো 47-এর 14 আগস্ট পাকিস্তানের জন্ম এবং 15 আগস্ট ভারতের জন্ম হইলো, একদিন আগে পাকিস্তানের জন্ম হইলো। তো স্বাধীন হওয়ার পরে তাইলে এখন ভারতের গভর্নর শাসিত ওরা সরকার ব্যবস্থা ফিরে গেল। তো ভারতের গভর্নর হইলো লর্ড মাউন্টব্যাটেন, মানে সর্বশেষ যে ছিল আর কি ভাইসরয়। তাহলে মাউন্টব্যাটেন সর্বশেষ ভাইসরয়। এখন ভারত স্বাধীন হওয়ার পরে স্বাধীন ভারতের প্রথম গভর্নর হয়ে গেল উনি, লর্ড মাউন্টব্যাটেন। আর পাকিস্তানের প্রথম গভর্নর হলো মোহাম্মদ আলী জিন্নাহ। তো এই মাউন্টব্যাটেন উনি প্রথম কি হলো? ভারতের স্বাধীন ভারতের প্রথম গভর্নর হলো। ওনার পর আরো গভর্নর আসছে, যাই হোক উনি দায়িত্ব মানে আপৎকালীন গভর্নর আর কি, মানে দায়িত্ব দেওয়ার আগ পর্যন্ত যে উনি হচ্ছে ভারতের সর্বশেষ গভর্নর, রাজা গোপালাচারী। গভর্নর কেন? এখন সংবিধান কিন্তু এখনো হয় নাই, সংবিধান হইলে না তোমার হচ্ছে যে তখন সরকার ব্যবস্থা গঠিত হবে। তো উনি ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল রাজা গোপালাচারী। কি হইলো? 26 জানুয়ারি 1950 সালে ভারত তোমার তাদের সংবিধান রচনা করলো এবং 26 জানুয়ারি 1950 সালে ভারত টোটালি একটা স্বাধীন দেশ হয়ে গেল, প্রজাতন্ত্র হয়ে গেল। এই জন্যই তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই তার স্বাধীন হলো 15 আগস্ট, কিন্তু 26 জানুয়ারি কেন প্রজাতন্ত্র দিবস করা হয়? এসব বলতে স্বাধীন হওয়ার পরে ব্রিটিশরা চলে যায় না কেন? কারণ স্বাধীন হওয়ার পরে চলে যাবে এরকম বিষয়টা ওদেরকে শিখে পড়া দিতে হবে না? এটা তো ক্ষমতা হস্তান্তরের ব্যাপার আছে, অনেকগুলো ইস্যু আছে এখানের মধ্যে, তাই না? তো এখানের মধ্যে ধরো তোমার জামাই বোর্ড ডিভোর্স হয়ে গেলে কি হয় এখানের মধ্যে? এটা অ্যাক্টিভিটিতে সময় লাগে না এখানের মধ্যে? লেনা দেনা অনেক কিছু আছে, তাই না? দেনা পাওয়ার ব্যাপার স্যাপার আছে, এগুলো অনেক ইস্যু আছে এখানের মধ্যে, কেন্দ্রীয় ব্যাংকের টাকা পয়সা বোঝা টোঝা দেওয়া, অনেক ইস্যু আছে এখানে। 26 জানুয়ারি ভারত তাদের সংবিধান রচনা করতে সমর্থ হয় খুব দ্রুত, তাই না? 3 বছরের মধ্যে। তাহলে ভারত স্বাধীন হয়েছে 14 আগস্ট, কিন্তু প্রজাতন্ত্র দিবস কবে? 26 জানুয়ারি। কেন? কারণ এই দিনে ওরা ওদের সংবিধানটা দেখো, ওরা প্রজাতন্ত্র দিবসে কিন্তু অনেক বড় প্রোগ্রাম করে, তাই না? ডিসকভারি চ্যানেলে দেখানো হয়, বিশাল প্রোগ্রাম করে এখানের মধ্যে। তো পাকিস্তান তারা সংবিধান রচনা করতে কিন্তু অনেক বেশি তারা সময় নিয়ে ফেলে। 56 সাল, কালকে আমরা পাকিস্তানের সংবিধান বানাবো। তো থ্যাংক ইউ, আমরা ইনশাল্লাহ কালকে পাকিস্তানের সংবিধান বানাবো এবং বাংলাদেশকে নেক্সট ক্লাস, অবশ্য কালকে না, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব বাংলাদেশকে স্বাধীন করে ফেলতে, 2টা ক্লাসে ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। তো ভালো থাকো সবাই। আজকে এক্সাম কি তোমাদের? মডেল টেস্ট?